হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এখন আমি কথা বলবো ধুরন্ধর 2 নিয়ে। জানি একটু আমার দেখতে দেরি হয়ে গেল। রিলিজ করেছে 19 তারিখ, 18 তারিখ প্রিভিউ ছিল, রিলিজ করেছে 19 তারিখ। আমি 23 তারিখ অর্থাৎ গতকাল আমি দেখলাম সিনেমাটা। আমার কিছু কাজ ছিল তাই দেখতে দেরি হয়ে গেল। তো কেমন হয়েছে সেই নিয়ে আমি কথাবার্তা বলবো, তবে রিভিউ কিন্তু স্পয়লার ফ্রি হবে, আমি কোনো স্পয়লার দেবো না। এবং বলে রাখছি, এই যে একটা পলিটিক্যাল ব্যাপার চলছে ধুরন্ধর নিয়ে, আমি কিন্তু পলিটিক্স নিয়ে অত জ্ঞান নেই আমার। তো আমি কিন্তু পলিটিক্যাল জিনিসটা বাদ দিয়ে আমার অ্যাজ এ সিনেমা ধুরন্ধর কেমন মনে হয়েছে, সিনেমা হিসেবে আমার ধুরন্ধর কেমন লেগেছে সেই নিয়ে আমি কথা বলবো। তো পলিটিক্যাল জিনিসটা নিয়ে কিন্তু আমি ডিসকাশন করবো না, বিকজ আমার অত জ্ঞান নেই পলিটিক্স নিয়ে। তো এই ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে, আপনারা কিন্তু একটু ধৈর্য ধরে দেখবেন। যদি পুরোটা না দেখতে চান, আমি চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দিয়েছি, আপনার চ্যাপ্টার ওয়াইজ স্কিপ করে দিতে পারেন। এবং এগেইন নো স্পয়লার, ভিডিওতে কোনো স্পয়লার আমি দিইনি। শুরু করা যাক। তো ধুরন্ধর 2 শুরু করার আগে আমি ধুরন্ধর 1 নিয়ে একটু কিছু বলতে চাই, বিকজ তখন যখন ধুরন্ধর 1 রিলিজ করেছিল আমার চ্যানেল ছিল না। তো ধুরন্ধর 1 নিয়ে যদি বলতাম, ধুরন্ধর 1 আমি যখন ট্রেলার দেখেছিলাম আমার ভালো লেগেছিলাম, তখন দেখতে চেয়েছিলাম, বাট সেই সময় আমি ছিলাম না এখানে কলকাতায়, তো আমার দেখা হয়নি। আমি পরবর্তীতে ওটিটিতে আসার পর দেখেছিলাম। এবং সত্যি কথা বলতে গেলে ধুরন্ধর 1 কিন্তু আমার একটু আন্ডারওয়েলমিং লেগেছিল। তার কারণ আমি সিনেমাটাকে দোষ দিই না, বিকজ সিনেমাটা যেটা ছিল, সিনেমাটা ভালো সিনেমা, বাট এমন হাইপ চলে গেছিল ধুরন্ধর নিয়ে, এবং এত বক্স অফিস ছিল, এবং এরকম লেভেলের লোকে পাগলামো করছিল, চারিদিকে ভরে গেছিল সোশ্যাল মিডিয়াতে। আমি যদিও ফেসবুক ইনস্টা করি না, ইউটিউবেও ভরে গেছিল। বোঝা যায় যে একটা হাইপ, প্রচন্ড একটা পপ কালচারের পার্ট হয়ে গেছে সিনেমাটা, এরকম লেভেলে হয়ে গেছিল। তো হাইপ বিশাল ছিল। সিনেমাটা যখন আমি দেখি 3.5 ঘন্টা সিনেমা, অনেক লম্বা হলেও কোথাও হয়তো অতটা বোরিং নয়, বাট সিনেমাটা ঠিক ওইটা নয় যেটা আমি এক্সপেক্ট করেছিলাম। এবং ট্রেলারে প্রচুর শর্টস এমন ছিল যেগুলো সিনেমাতে ছিল না। এবং সিনেমাটা মোস্টলি এটা ড্রামা টাইপের সিনেমা, যে কি করে রেহমান ডাকাতের সাথে বন্ধুত্ব করে তার গ্যাংয়ে ঢুকে কি করে সেটাকে ইনফিলট্রেট করছে সেই নিয়ে গল্পটা ছিল ধুরন্ধর 1। তো আমার একটু আন্ডারওয়েলমিং লেগেছিল। এগেইন যেটা বললাম, সেটা সিনেমাটার দোষ নয়। যেরকম লেভেলে হাইপ চলে গেছিল আমাদের এখানে হয়, এত এক্সট্রিম হাইপ চলে যায়, তার পরবর্তীতে সিনেমা আন্ডারওয়েলমিং লাগাটা খুব একটা বড় কথা নয়। ঠিক সেম জিনিস আমার অ্যাকচুয়ালি কান্তারার সময়তে হয়েছিল। কান্তারা 1 যেটা বেরিয়েছিল, ফার্স্ট পার্ট যেটা, সেটা যখন আমি দেখেছিলাম খুব ভালো রিভিউজ পেয়েছিল। তারপর যখন সেটা ওটিটিতে আসে আমি দেখি, সেটা কিন্তু আমার পছন্দ হয়নি। আমি ভাবলাম যে এই সিনেমাটা নিয়ে এত হাইপ কেন, নো ডাউট লাস্টের যে সিকোয়েন্স ঋষভ শেট্টি সেটা ভালো ছিল, বাট এই সিনেমাটা নিয়ে তো হাইপ কেন? বাট তার পরবর্তীতে কান্তা চ্যাপ্টার 1 যখন আসে, সেটাও বিশাল রিভিউ পায়, কিন্তু আমার সেটা দেখার ইচ্ছা ছিল না হলে, কিন্তু আমি দেখতে তাও গেছিলাম। এবং কান্তা চ্যাপ্টার 1 অসাধারণ একটা সিনেমা। আমি এখনো ভাবি যে ভাগ্যিস আমি দেখতে গেছিলাম কান্তারা চ্যাপ্টার 1, বিকজ আমার সিনেমাটা খুবই ভালো লেগেছিল। এই ক্ষেত্রে আমি সেরকম ভেবেছিলাম যে ধুরন্ধর 1 আন্ডারওয়েলমিং লেগেছিল, মেবি 2টা আমার বেটার লাগবে। তো আমি ঠিক করেছিলাম 2টা আমি হলেই দেখবো, শুধুমাত্র ভিডিও রিভিউর জন্য নয়। আমি প্ল্যান করেছিলাম পার্সোনালিও যে 2টা হলে দেখবো। আচ্ছা, তো ধুরন্ধর 1 নিয়ে যেটা বলছিলাম, যে ধুরন্ধর 1 এর পার্টিকুলার কিছু জিনিস আমার পছন্দ হয়নি। সিনেমাটা ভালো, বাট কিছু জিনিস যেটা আমার পার্সোনালি পছন্দ হয়নি, সেটা হলো হচ্ছে ডায়লগস। কিছু জায়গাতে না স্ক্রিনে লিখে দিচ্ছিল, বেশ কিছু ডায়লগস আছে যেগুলো স্ক্রিনের উপর লিখে দিচ্ছে, কালারফুল লেটারস। সেই জিনিসটা পার্সোনালি আমার পছন্দ হয়নি। আই গেট ইট যে আদিত্য ধারা এই পয়েন্টটাকে হাইলাইট করতে চাইছে, ওই ডায়লগটাকে হাইলাইট করতে চাইছে, ওই ডায়লগটাকে মিনিংফুল বানাতে চাইছে, বাট তার জন্য কি স্ক্রিনে লিখে দিতে হয়? যেটা কিন্তু আমার পার্সোনালি আমি ওটাকে প্রেফার করি না, আমার পছন্দ হয়নি। বিকজ এটা ইউটিউব শর্টস বা ইনস্টাগ্রাম রিলস এসবের ক্ষেত্রে মানা যায় যে হ্যাঁ, ইউটিউব শর্টসে আমরা এরকম ভিডিও দেখি যেখানে সাবটাইটেল লিখে দেয় এরকম কিছু, বাট এটা সিনেমা, তার ক্ষেত্রে এরকম ভাবে লিখে দেয়। আবার হতে পারে আদিত্য দা হয়তো যেটা ভেবে লিখেছে হয়তো সেটা আমি বুঝতে পারিনি, বাট পার্সোনালি আমার মনে হচ্ছে যে ওই ডায়লগটাকে ডিরেক্টর আদিত্য দা ওই ডায়লগটাকে হাইলাইট করতে চায়, ওই লাইনটাকে আমাদের অডিয়েন্সের চোখের সামনে তুলে দেখাতে চায়। সেই জিনিসটা আমার ওখানে পছন্দ হয়নি। আমি যদি উড়ির কথা বলি, আদিত্য দাদের উড়িতেও কিন্তু এমন লাইন ছিল, হাউ ইজ দ্য জোশ, বা এই যে ওই ডায়লগটা ইয়ে নয়া হিন্দুস্তান, এই ডায়লগগুলো কিন্তু পপুলার হয়েছিল, বিশাল পপুলার হয়েছিল সিনেমাটার পরবর্তীতে। হাউ ইজ দ্য জোশ তো এখনো লোকে বললে বুঝতে পারবে সেটা উড়ির ডায়লগগুলো বেশ পপুলার, কিন্তু সেটা স্ক্রিনের উপর লিখে তাকে দেখাতে হয়নি, বা ওই যে ইয়ে নয়া হিন্দুস্তান এই ডায়লগগুলো লিখতে হয়নি। বাট এখানে কেন লিখেছে আমি ঠিক বুঝলাম না। পার্সোনালি আমার মনে হচ্ছে ডায়লগগুলো হবে না লিখলেও, বিশেষ করে যে ধুরন্ধর 1 এর যে লাস্টে ঘায়াল হু ইসলিয়ে ঘাতা খু, ওই জায়গাটা দুবার দেখানো হয়েছে। একবার যখন পাকিস্তানে আমরা রণবীর সিংকে দেখছি, এবং লাস্ট মোমেন্টে যখন ফ্ল্যাশব্যাকে দেখানো হচ্ছে যে সান্যাল সাহেবের যে ক্যারেক্টারটা, সে যখন রণবীর সিং এর সাথে দেখা করছে, সেখানে সেই দু জায়গাতে লাইনটাকে তুলে ধরে ওভাবে লিখে দিয়েছে। ওইটা আমি জানি না কেন আমার খুব একটা ভাল লাগেনি। আমার জাস্ট মনে হচ্ছে যেটা একটু বেশি ইন্ডালজেন্ট হয়ে গেছে। বাট আদার দেন দ্যাট সিনেমাটা ভালো সিনেমা ছিল। আমি লেটারবক্সে রেটিংও দিয়েছিলাম 5-এর 3.5 রেটিং দিয়েছিলাম আমি ধুরন্ধর 1 কে। আমার মনে হচ্ছিল ঠিকঠাক সিনেমা, বাট প্রচন্ড এক্সট্রাঅর্ডিনারি হাইপ, সেটা আমার মনে হয়নি যে জাস্টিফাইড, বিকজ ইট ওয়াজ এ গুড ফিল্ম, বাট যে লেভেলে হাইপ চলে গেছিল সেটা আমার জাস্টিফাইড মনে হয়নি। তবে ধুরন্ধর 2টা আমার দেখার ইচ্ছা ছিল, এবং আমি ধুরন্ধর 2 দেখে আসলাম। তো ধুরন্ধর
ধুরন্ধর 2 কেমন আছে। এবার যদি গল্পটা ধুরন্ধর 2 আমি গল্প অবভিয়াসলি কোনো রিভিল করবো না, বললাম যে স্পয়লার ফ্রি রিভিউ। তো ধুরন্ধর 2 এর গল্প ধুরন্ধর 1 যেখানে তারপর থেকেই শুরু হচ্ছে। আর বেশ কিছুটা মানে খুব যে টাইম গ্যাপ আছে, প্রচন্ড টাইম গ্যাপ আছে তা কিন্তু নয়, মানে অলমোস্ট প্রায় ইমিডিয়েটলি বলা যেতে পারে একটু পর থেকে শুরু হচ্ছে, বিকজ রেহমান ডাকাত তো মারা গেছে ফার্স্ট পার্টে আমরা দেখেছি, তার যে ফিউনারাল সেটা কিন্তু এই পার্টে আমরা দেখছি। তো ডেফিনেটলি খুব যে মাঝখানে গ্যাপ আছে সেটা কিন্তু নয়। এই সিনেমাটা শুরু হয় ক্যারেক্টারটা ফ্ল্যাশব্যাক দিয়ে, রণবীর সিং এর যে ক্যারেক্টার হামজা, সে যখন ইন্ডিয়াতে ছিল তার সে কে ছিল সেটারই শুরু হয়, চ্যাপ্টার 1 বলে দেখানো হয়, এবং সেইটা অনেস্টলি বেস্ট পার্ট অফ দ্য ফিল্ম। ওখানে যে পুরো অ্যাকশন সিকোয়েন্সটা আছে সেটা যেভাবে শুট করা, যেভাবে এক্সিকিউট করা, এবং পিছনে যে আরি আরি করে পাঞ্জাবি গানটা বাজছে, সেই গানটা যেভাবে রিমিক্স করেছে শাশ্বত সচদেব, ওই হোল সিকোয়েন্সটা এত অসাধারণ ভাবে শুট করা, মানে সিনেমাটা যেভাবে শুরু হয় মানে ইমিডিয়েটলি হুকড হয়ে যায় যে এটা কি হচ্ছে, এবং এটা বিশাল ইন্টারেস্টিং লাগে দেখতে। এবং ওই অ্যাকশন সিকোয়েন্সটা খুবই ভালো, মানে ওই জায়গাটা যেভাবে রণবীর সিং এর পুরো ক্যারেক্টারটা যেভাবে অ্যাকশন গুলো করছিল না, ওটা আমার কাইন্ড অফ উরির কথা মনে করাচ্ছিল, বিকজ উরিতেও কাইন্ড অফ ওইরকম ভাবে আর্মি বিহেভ করতো, স্টেলদিলি বিহেভ করতো। এখানে কিছুটা একদম স্টেলথ কিছুটা আর কি, মানে নট এক্স্যাক্টলি, বাট ফার্স্ট যে চ্যাপ্টারটা দারুণ। তার পরবর্তীতে আবার গল্পটা চলে যায় হচ্ছে পাকিস্তানের কারেন্ট টাইমলাইন, এবং সেখানে আমরা দেখতে থাকি। এবং এই সিনেমাটার মধ্যে কিন্তু আগের সিনেমাটার মতো ড্রামা নেই। আগের সিনেমাটা যেমন একটা ড্রামা হেভি ফিল্ম ছিল, এই সিনেমাটা কিন্তু ফুল অ্যাকশন। সিনেমাটা শুরু থেকে শেষ অব্দি মোস্টলি অ্যাকশনের থ্রু দিয়ে চলে। মানে শুরুতে তো প্রথমে রেহমান ডাকাতের ডেথের পরবর্তীতে লেয়ারি গ্যাংদের মধ্যে যে একটা মানে কনফ্লিক্ট, প্লাস এলটিএফ সঞ্জয় দত্তের যে ফোর্সটা এলটিএফ, তো ওই গ্যাংগুলো কনফ্লিক্ট, এই পুরো যেটা চলছে এইটাকে যেভাবে দেখানো হচ্ছে হেভি অ্যাকশন, পিছনে মিউজিক বাজছে, এবং সেইখানে ফুল অন অ্যাকশন। মানে এর বাইরে আর কিছু বলার নেই, বিকজ সেখানে হচ্ছেই অ্যাকশন। মানে যে ফল আউটটা হয়েছে রেহমান ডাকাতের ডেথের পরবর্তীতে, সেইটাকে ওখানে দেখানো হয়েছে, এবং ওই যে অ্যাকশনটা দেখানো হচ্ছে ভালো অ্যাকশন ঠিকঠাক। তার পরবর্তীতে ধীরে ধীরে গল্পটাতে আমরা দেখতে পাই যে মানে হামজা সে তো পাওয়ারটা পাবে, এবং রেহমান ডাকাতের ওই যে জায়গাটা সে দখল করছে, বিকজ সেটাই তার উদ্দেশ্য ছিল, এবং সেইটাতে সে কিভাবে দখল করলে এবং তার পরবর্তীতে কি কি হচ্ছে সে আমি অবভিয়াসলি গল্পতে রিভিল করবো না, সেইগুলো আমরা দেখতে দেখতে যাই। এবং সেগুলো অনেস্টলি বেশ ইন্টারেস্টিং হইতে দেখানো হচ্ছে। এবং সিনেমাটা 3 ঘন্টা 40-45 মিনিট কি 48 মিনিটের সিনেমা, অনেক লম্বা সিনেমা, অলমোস্ট 4 ঘন্টা, কোথাও ফিল হয় না। এবং মানে সিনেমাটা এত লম্বা রান টাইম হওয়া সত্ত্বেও সেটা কোথাও হোল্ড ব্যাক করে না, বিকজ টাইম কেটে যায়। এবং পুরো সিনেমাটা যেহেতু বললাম, আগের সিনেমাটাতে ড্রামা পার্ট অনেক ছিল, এইসব জিনিসপত্র ওয়ার্কিংসটা দেখানো হয়েছিল, জিনিসপত্র কি করে ওয়ার্ক করছে। এই পার্টে যেহেতু ক্যারেক্টার্সের ওয়ার্কিং গুলো অলরেডি আমরা জানি, এই যে মেজর ইকবাল বা এই যে খানানি, এই ক্যারেক্টার গুলো অলরেডি আমরা দেখেছি কিভাবে ওয়ার্ক করে, এদের যে প্রসেসটা, এখানে নামেই যেটা আছে রিভেঞ্জ, সেই রিভেঞ্জটার উপরে পুরো ফোকাস করা হয়েছে, এবং সেটা অল অ্যান্ড আউট অ্যাকশনের থ্রু দিয়ে করা হয়েছে। সেটা অনেস্টলি ভালো লাগে। সিনেমা স্ক্রিন প্লেটা মানে যেটা সব থেকে আমার বেস্ট পার্ট, বিকজ এত লম্বা হওয়া সত্ত্বেও বিশাল এঙ্গেজিং এবং দেখতে ভাল লাগে। আচ্ছা, এবার যেহেতু অ্যাকশন সিনেমা, তাই অ্যাকশনটা নিয়ে যদি বলতে হয়, বাকি যে পুরো ফিল্মটা চ্যাপ্টার 1 এর পরবর্তীতে বাকি যে যত অ্যাকশন সিন আছে, আমার সেই পার্সোনালি অ্যাকশন সিনগুলো ভালো লেগেছে, বাট চ্যাপ্টার 1 লেভেলের মনে হয়নি। আমি সিরিয়াসলি বলছি, আমার মনে হয়েছে চ্যাপ্টার 1 ইজ দ্য বেস্ট পার্ট অফ দ্য ফিল্ম। যেভাবে চ্যাপ্টার 1টা স্টার্ট হয়, এবং যে মানে ওই পুরো সিকোয়েন্সটা যেভাবে এক্সিকিউট করা, ওটা এত ইন্ট্রিগিং, এবং জিনিসটা এত ভালোভাবে দেখানো হয়েছে। আমার মনে হচ্ছে পুরো ফিল্মটা মানে নো ডাউট ভালো, মানে ধরুন 1 এর যে টোনটা ছিল সেটাকে আরো এক লেভেল উপরে নিয়ে গেছে বাকি ফিল্মটা, বাট ওই চ্যাপ্টার 1টা স্ট্যান্ড আউট করে। মানে ওই চ্যাপ্টার 1টাকে কেন্দ্র করে একটা মানে বরং আলাদা ফিল্ম যদি আইতাতে বানাতো, মানে বিকজ ওটা এরকম ভাবে দেখানো হয়েছে। এবং ওখানে ওই মানে আমি যেটা বোঝাতে চাইছি যে ধুরন্ধর 2 এর বাকি যে অ্যাকশন সিনগুলো না, খুব মানে ব্লাস্ট হচ্ছে, আগুন জ্বলে যাচ্ছে, প্রচুর লোকজন মারপিট করছে, খুনোখুনি, ওই ফার্স্ট সিকোয়েন্সটাতে কিন্তু রণবীর সিং এর একার অ্যাকশন দেখানো হয়েছে, এবং সেই জায়গাটা আমার সব থেকে বেস্ট লেগেছে। এবং ওই বারবার ধরে আমি বলছি, ওখানে যে গান হোক বা ওই যেগুলো, ওগুলো খুব ভালো ছিল। বাকি পরবর্তী অ্যাকশন সিন থ্রু আউট দ্য ফিল্ম প্রচুর গান ইউজ করেছে, বাট সেই গানগুলো আমার খুব একটা এফেক্টিভ মনে হয়নি, মানে অ্যাটলিস্ট নট লাইক দ্য ফার্স্ট পার্ট। মানে ফার্স্ট পার্টের গানটা কিন্তু খুব স্ট্রং ছিল, গানগুলো পুরোনো গান ইউজ করা হলেও সেগুলো যেভাবে রিমিক্স করেছিল শাশ্বত, ভাল লাগছিল। এই পার্টে আমার মনে হচ্ছে গানের পোর্শনটা একটু উইক, এক্সেপ্ট দ্য ফার্স্ট চ্যাপ্টার। বাকি না, মানে খুব প্রচুর যে অ্যাকশন সিন গুলো হচ্ছে, গান চেঞ্জ হচ্ছে, একবার এই গান, একবার এই গান, একবার এই গান, এবং ওই গানগুলো আমার খুব একটা এফেক্টিভ মনে হয়। ঠিক আছে, এক জায়গাতে একটা পাঞ্জাবি গান আছে, সেটা ঠিকঠাক ছিল, বাট ফার্স্ট পার্টের মিউজিক পোর্শনটা আমার বেশি স্ট্রং মনে হয়েছে, এই পার্টে অতটা স্ট্রং মনে হয়নি। এবং এক জায়গাতে তাম্মা ইউজ করা হয়েছে, তাম্মার ইউজটা আমার মানে ওটা নিয়ে আমি একটু কনফ্লিক্টেড। মানে ওটা যে আমার খুব ইউনিক, ইন্টারেস্টিং, ভালো লেগেছে তাও নয়, আবার খুব যে জঘন্য লেগেছে তাও নয়, ওটা আমার ঠিকঠাক লেগেছে, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। বাট যে এক্সিকিউশনটা ছিল তাম্মা, সেই এক্সিকিউশনটা ভালো। এবং যেটাই আমার মনে হয় মানে ভালো একটা পার্ট অফ দ্য ফিল্ম, যে ডিরেক্টর আদিত্য দা, তার যেহেতু নিজের একটা কিছু বক্তব্য আছে, সে না সেই বক্তব্যটা আনঅ্যাপোলজেটিক হতে বলেছে, বা সেটা বক্তব্যটা অনেকের পছন্দ নাই হতে পারে পলিটিক্যাল দিক দিয়ে, বাট যেটা আমি বললাম যে আমি সিনেমাটিক দিক দিয়ে বলছি, আর যে বক্তব্যটা সে ক্লিয়ারলি তুলে ধরেছে। এবার হ্যাঁ, সিনেমাটা সত্যি কথা বলতে গেলে
মানে যে হাইপ ধুরন্ধর 2 এর আছে বা যে ধুরন্ধর 2 যে হাইপের সিনেমা, আমার সেই মনে হচ্ছে ওই হাইপটা হয়তো মানে ম্যাচ করে। সত্যি কথা বলতে গেলে আমার ওই লেভেলে লাগে। আমি এগেন এটা আমি সিনেমাটা রেটিং দিয়েছি লেটার বক্সে 5/4। হয়তো অনেকে 4.5 দেবে, অনেকে হয়তো 5/5 দেবে, বাট আমি 5/4 দিয়েছি। আমার মনে হচ্ছে ঠিকঠাক ফিল্ম, অ্যাকশন ফিল্ম, অ্যাজ অ্যান অ্যাকশন ফিল্ম, ভেরি গুড অ্যাকশন ফিল্ম, ভালো ভালো অ্যাকশন আছে, বাট আমি 5/4 দিয়েছি বিকজ তার বাইরে এক্সট্রাঅর্ডিনারি আমার কিছু মনে হয়নি, যেটার জন্য আমি 5/4 4 থেকে বেশি দেবো। আগের পার্টটায় 5.3 দিয়েছিলাম, এটা 4 দিয়েছি। আমার মনে হচ্ছে আগের পার্টটা থেকে ডেফিনেটলি এটা বেটার। এই যে পুরো সিনেমাটা বলা যেতে পারে কাইন্ড অফ ক্লাইম্যাক্স অফ দ্য ফার্স্ট ইয়ে, মানে এই যত কিছু হয়েছে, মানে আমরা ফার্স্ট পার্টে দেখেছি পাকিস্তান কি কি করে কিভাবে টেরার অ্যাটাক করছে ইন্ডিয়াতে, সেগুলো দেখেছি। তার পুরো সেই সব কিছু রিভেঞ্জ, মানে সব কিছু এই যে এত কিছু অ্যাটাক হয়েছে তার কাইন্ড অফ একটা ক্লাইম্যাক্স। এবার হামজা সবার থেকে বদলাটা নিচ্ছে, সেই পুরো সিনেমাটা আর কি কাইন্ড অফ একটা ওরকম ক্লাইম্যাক্সের মধ্যে, মানে ওই জাস্ট অ্যাকশন ক্যারেক্টার ডেভেলপমেন্টের পার্ট যেটা, সেটা ফার্স্ট পার্টে যা ছিল হয়ে গেছে। তার পরবর্তীতে ক্যারেক্টারের উপর ফোকাস করে তাদের ডেভেলপমেন্ট খুব যেখানে করা হয়েছে তা না। হ্যাঁ, কিছুটা দেখানোর চেষ্টা করা হয়েছে ডেফিনেটলি, সারার জন্য যে ক্যারেক্টারটা এলিনা তাকে দেখানো হয়েছে, তার সাথে রণবীর সিং এর রিলেশন, সেগুলো দেখিয়েছে, বাট সেগুলোর উপর অত ফোকাস করেনি বিকজ সিনেমাটা মানে মেন ফোকাসটাই ছিল হচ্ছে এই যে পুরো অ্যাকশনটাকে দেখানো। সিনেমাটা কিন্তু খারাপ সিনেমা নয়, এগেন আমি বলছি সিনেমাটা কিন্তু গুড ফিল্ম। আমি বলবো না যে বিশাল মাস্টারপিস লেভেলের সিনেমা, আমার সেটা মনে হয়নি, বাট ভালো সিনেমা ডেফিনেটলি। সিনেমাতে বারে সাহেবকে দেখানো হয়েছে, যেটাকে আগের পার্টে আমরা দেখছিলাম বারে সাহেব বলে কেউ একজন আছে, এখানে বারে সাহেবকে দেখানো হয়েছে। একটা জিনিস আমার বারে সাহেবটা কে সেটা অবভিয়াসলি আগের পার্টে লোকে গেস করেছিল এবং সেটা মিলে যায়। তাকে যেভাবে দেখানো হয়েছে সেটা আনএক্সপেক্টেড বিকজ আমরা সাধারণত ওই লোকটাকে ওভাবে দেখি না। একটা পার্টিকুলার ছবি আছে লোকটার পপুলার, সেই ছবিটা সিনেমাতে দেখানো হয়েছে। যাই হোক, তো ওটা কিন্তু মানে ভালো ছিল যেভাবে লোকটাকে দেখানো হয়েছে, মানে পোর্ট্রিয়ালটা ডিরেক্টর যেভাবে পুরো জিনিসটাকে দেখিয়েছে সেটা ভালো ছিল। এই যে ব্যাপারটা যে লোকটাকে বাদে সাহেব বলে সবাই, বাট একটা টাইমের পরবর্তীতে দেখছি আর কেউ বাদে সাহেব বলছে না, লোকে ভাই ভাই বলে ডাকছে। ওইটা কাইন্ড অফ কাইন্ড অফ এরকম যে এতদিন আইডেন্টিটি লুকিয়ে রাখা হচ্ছিল। আইডেন্টিটি তো এতদিন কেউ লুকিয়ে রাখেনি, ডিরেক্টর অডিয়েন্সের থেকে ওটা হোল্ড ব্যাক করেছিল। বাট এমন তো নয় যে ফার্স্ট পার্টে তার আইডেন্টিটি লুকিয়ে রাখা হয়েছিল ক্যারেক্টার থেকে, হামজার থেকে। হামজা জাস্ট অত পাওয়ারফুল ছিল না, তাই সে জানতো না বাদে সাহেবটা কে। এতদিন পর সে ফাইনালি বাদে সাহেবটা কে জানতে পেরেছে। তার পরবর্তীতে মানে বলার ভঙ্গি কি বদলে যাবে, তাই না? সবাই কি তাকে বাদে সাহেব থেকে ভাই ভাই বলে নামটা ধরে ভাই ভাই বলে ডাকতে শুরু করবে, সেটা একটু হয়তো আমার অড লেগেছে। বাট ঠিক আছে, মানে এগুলো খুবই নিটপিকিং করেই বলা হয়, এগুলোকে বাদ দিলে একেবারেই বাদ দেওয়া যায়। আচ্ছা, ক্যামিও একটা আছে এক জায়গাতে সিনেমাতে, সেই ক্যামিওটা মানে আসছে চলে যাচ্ছে, সেটা খুব যে ইম্পর্টেন্ট ক্যামিও তাও নয়, বাট আই গেস সেটা ওকে ঠিক আছে। ওটা খুব ইম্পর্টেন্ট ছিল তা বলবো না। সেই ক্যামিওটা কি করে হলো, তার ব্যাক স্টোরি কি, সেগুলো কিছু দেখানো হয়নি, জাস্ট হয়ে গেল, বাট সেটা ইগনোর করা যায়। আরেকটা ক্যামিও আছে, সেই ক্যামিওটা অ্যাকচুয়ালি কোনো মানুষের না, সেটা ডায়লগে। উদিতে একটা পার্টিকুলার ডায়লগ ছিল, সেই ডায়লগটা এখানে আমরা শুনতে পাই এবং সেই ডায়লগটা ভালো লেগেছে আমার শুনে। সেটা আমি বুঝতে পারছিলাম যে এবার এই ডায়লগটা আসবে বিকজ এটা উদির সাথে কাইন্ড অফ ইন আ ওয়ে ইনডিরেক্টলি একটা কানেকশন করতে চায় আদিত্যনাথ, এবং সেই ডায়লগটা এসছে এবং সেটা আমার ভালো লেগেছে। এবং এই সিনেমাতে একটা টুইস্ট আছে, যে টুইস্টটা আনফর্চুনেটলি আমার স্পয়েল হয়ে গেছিল, বাট এখানে যখন যেভাবে টুইস্টটা এসছে ভালো লেগেছে। সিনেমার বাকি যে অ্যাসপেক্ট, রাইটিং নিয়ে বললাম যে রাইটিং আমার মনে হচ্ছে যে কোথাও ল্যাগ করে না। রাইটিংটা এমন যেটা খুব টাইট, মানে 3-3.5 ঘন্টা হলেও যেহেতু অ্যাকশন বেশি চলছে কোথাও ফিল হয় না। ডিরেকশন আদিত্যনাথের ভালো, সিনেমাটোগ্রাফি ঠিকঠাক, এডিটিংও কোথাও কিন্তু এমন মনে হয় না যে হ্যাঁ এখানে সিন ছোট হলে ভালো, তো এডিটিংও ভালো আছে। ওভারঅল অ্যাজ এ ফিল্ম ইটস এ গুড ফিল্ম। যদি আপনাদের না দেখা থাকে ডেফিনেটলি চেক আউট করুন, আমার মনে হয় ভালো লাগবে। এবং এর বাইরে আমি সিনেমাটা নিয়ে বেশি কিছু বলবো না বিকজ আমি এটা বারবার বলছি, যারা ধরুন 1 দেখেছে তারা 2 দেখতে যাবেই। আমার বলা না বলাটা খুব একটা ম্যাটার করে না, আমি রিভিউটা দিচ্ছি যে আমার কি বক্তব্য সেটা জানানোর জন্য। আমি ভালো বললে দেখতে যাবে এরকম নিশ্চয়ই হবে না। প্রথমত একটা হচ্ছে আমার ভিউজ অত আসে না, চ্যানেল ছোট সেটা আমি বাদ দিলাম, বাট তার বাইরেও যারা 1 দেখেছে তারা 2 দেখবেই। 1 আমার এক্সট্রাঅর্ডিনারি না লাগলেও আমি 2টা দেখতে গেছি, তো যাদের এক্সট্রাঅর্ডিনারি 1 লেগেছে তারা তো ডেফিনেটলি 2টা দেখতে যাবে এবং যাওয়া উচিত। সিনেমাটা এগেন যেটা বললাম, অ্যাজ এ মেইন স্ট্রিম অ্যাকশন ফিল্ম ইটস আ গুড ফিল্ম। অ্যাক্টিং আগের পার্টে যে ফোকাসটা পেয়েছিল অক্ষয় খান্না, আমাদের অবভিয়াসলি হামজা সে প্রোটাগনিস্ট, তার উপরে ফোকাস করা হচ্ছে। রণবীর সিং কিন্তু আমি বলবো খুব ভালো কাজ করেছে। তার অবভিয়াসলি অত পরিমাণে ডায়লগ নেই বা ওইরকম তো তার কাজ করার জায়গা নেই যেখানে একটা মানে একটাদেরকে প্রচুর কিছু করতে হচ্ছে, বাট যেখানে যেখানে কাজ করার জায়গা আছে, যেমন বললাম চ্যাপ্টার 1-এ সেখানে কাজ করার জায়গা, বাট একটা চ্যাপ্টার আছে ঘোস্ট ফ্রম দ্য পাস্ট বলে, সেখানে তার যে এক্সপ্রেশনস, আর পরবর্তীতে লাস্টের দিকে গিয়ে সেখানে তার যে এক্সপ্রেশনস, ওইগুলো কিন্তু রণবীর সিং খুব ভালো করেছে। যেখানে যেখানে এক্সপ্রেশন দেখানোর দরকার, এক জায়গাতে কাইন্ড অফ একটা চিৎকার করার সিন আছে, সেইটা এত ভালো করে করেছে। এবং এই সারা অর্জুনের সাথে যে একটা ড্রামাটিক সিন, রণবীর সিং নো ডাউট ভালো একটা লোকটা, বিশাল ভার্সেটাইল একটা অ্যাক্টর আমার মনে হয়। অ্যাজ অ্যান অ্যাক্টর রণবীর সিং আন্ডাররেটেড। তার উচিত অ্যাকচুয়ালি এই অ্যাক্টিং টাইপ মানে এমন প্রজেক্টগুলো পারসিউ করা যেগুলোতে সে অ্যাক্টিং দেখাতে পারবে, রাদার এমন কোনো স্টার ওরিয়েন্টেড একটা, মানে যেখানে
মেন স্ট্রিম একটা প্রজেক্ট যেখানে স্টার কেটারিং করা, যেমন সাউথের আমরা দেখি সিনেমা, সেরকম করার থেকে বরং বেটার রণবীর সিং এর, যেখানে সে নিজের অ্যাক্টিংটা দেখাতে পারবে এবং এট দ্য সেম টাইম মাস ফিল্ম হবে লাইক ধুরন্ধর, সেরকম কিছু করা। খিলজির অ্যাক্টিং যে করেছিল, খিলজি অবভিয়াসলি সে অ্যান্টাগনিস্ট, বাট সেটা এত ব্রিলিয়ান্ট অ্যাক্টিং, এখনো লোকে মনে রাখে যে খিলজির অ্যাক্টিং কি অসাধারণ সে করেছিল। এবং এট দ্য সেম টাইম সে সিম্বার মতো একটা ক্যারেক্টার করতে পারে, যে ক্যারেক্টারটা মানে একটা অতিরঞ্জিত ক্যারেক্টার। সেই সিনেমাটাতে যখন তার সিরিয়াস মোমেন্ট এসে গেছে, সেখানে ভালো অ্যাক্টিং করেছে। সিংহাম এগেন, সেই সিনেমাটা বদল ভালো না হলেও রণবীর সিং সেখানে খুব ভালো পারফরমেন্স দিয়েছে আমার মনে হচ্ছে, বিকজ তার ক্যারেক্টারটাই ওরকম এবং সেটাকে সে থ্রু আউট দ্য ফিল্ম কনসিস্টেন্টলি ধরে রেখেছে এবং সেটা সে পারে করতে। এবং আমার ভালো লেগেছে তাকে দেখে যে সে এরকম এখন একটা সুযোগ পাচ্ছে এবং পরবর্তীতে আবার প্রলয় বলে একটা সিনেমা আসছে, জম্বি ফিল্ম। তাই হোপ কি সে ভালো ভালো কাজ পাবে যেখানে সে অ্যাক্টিংটা দেখানোর সুযোগও পাবে। আর বাকি যে ক্যারেক্টারগুলো, রাকেশ বেরির যে ক্যারেক্টারটা জামিল সাহেব, রাকেশ বেরি ভালো, সে তো নো ডাউট খুব ভালো একটা, তার পারফরমেন্স কিছু বলার নেই, সে ভালো একটা, সে অনেক দিনের পুরনো একটা, খুব অভিজ্ঞ একজন অ্যাক্টর, তো তার পারফরমেন্স ভালো ছিল। সঞ্জয় দত্তের পারফরমেন্সটা আমার মনে হচ্ছে মানে সঞ্জয় দত্তের মানে কাইন্ড অফ এনার্জি নেই, সে জাস্ট ডায়লগগুলো বলছে, বাট মানে আমি জানি না সেটা হয়তো সঞ্জয় দত্তের এখন পারফরমেন্সগুলো সেরকম হয়ে গেছে, মানে তার ডায়লগটা জাস্ট সে বলছে, মানে ওই যে একটা এনার্জি ব্যাপারটা সব সিনে নেই। মানে কিছু সিন আছে যেখানে তাকে দেখে অ্যাকচুয়ালি মানে চৌধুরী আসলাম যে জেন বলে ক্যারেক্টারটাকে বলা হচ্ছিল, সেটা কিন্তু কিছু জায়গাতে ফুটে আসে, কিছু জায়গাতে তার ডায়লগ ডেলিভারি এরকম আমার একটুখানি ইয়ে লাগছিল, কানে লাগছিল শুনতে। আমার মনে হয় সঞ্জয় দত্তের মতো একটা হচ্ছে ভালো একটা, তার ওই ডায়লগ গুলো মানে আরেকটু ডায়লগ ডেলিভারিটা আমার পার্সোনালি মনে হচ্ছে একটু বেটার হতে পারতো, বাট মেবি হয়তো ক্যারেক্টারটা সেরকম ভাবেই আদিত্য দাস দেখাতে চেয়েছে। অর্জুন রামপাল এই সিনেমাতে অনেকটা বেশি ফোকাস পেয়েছে আগের পার্টের থেকে, নো ডাউট অর্জুন রামপাল এই সিনেমাতে ভালো কাজ করেছে এবং কিছু সিনস আছে যেখানে তার পারফরমেন্স খুবই ভালো। তার বাড়ি দেখানো হয়েছে, তার বাবার ক্যারেক্টারটা দেখানো হয়েছে, তার বাবার সাথে তার যেখানে সিনস কম আছে বাট যেখানে যেখানে আছে তার যা যা করতে বলা আছে তাকে করেছে। এবং তার ক্যারেক্টারটাও সেরকম নয় যে প্রচন্ড মানে এক্সপ্রেসিভ ক্যারেক্টার, বিকজ সেটা মানে মেজর ইকবাল ISI এর ক্যারেক্টার, তার তো ওরকম খুব যে এক্সপ্রেসিভ একটা ক্যারেক্টার হবে সে নয়, কিন্তু যে ক্যারেক্টারটা তাকে দেওয়া হয়েছে সেই হিসেবে তার যে পোর্ট্রিয়াল, সেটা ভালো পোর্ট্রিয়াল তার ছিল। মানে এই সিনেমাতে প্রচুর এমন সিনস আছে যেগুলো অ্যাকচুয়ালি পার্ট 1 এর ট্রেলারে দেখানো হয়েছিল, সেগুলো পার্ট 1 এ ছিল না, বাট অ্যাকচুয়ালি পার্ট 2 এ ছিল। এটা জাস্ট আমি বললাম, মানে আমার পার্ট 1 এর ট্রেলারটা কাইন্ড অফ বলা যেতে পারে যে ইন আ ওয়ে মিসলিডিং ছিল, বিকজ পার্ট 1 এর ট্রেলার তুমি সিনস দেখাচ্ছ, সেই সিনেমা মানে সেই সিনগুলো পার্ট 1 এ নেই। তো আমার মনে হয় পার্ট 1 এর ট্রেলারটা ওভাবে ডিজাইন না করলে হতো, মেবি সেই জন্য আমার এক্সপেকটেশন হয়তো পার্ট 1 থেকে অন্যরকম ছিল। যাই হোক, ওটা তখন হয়ে গেছে, কিছু করার নেই। এই সিনেমাতে কিছু জিনিস আছে যেগুলো আমার একটু চোখে লেগেছে সত্যি কথা বলতে গেলে। যদি বলতে একটা সিন আছে, এগেন আমি কোনো স্পয়লার দেবো না, একটা সিন আছে গুলি চলছে, সেখানে বন্দুক থেকে ফায়ার হচ্ছে এবং ফায়ারের এফেক্ট যেটা হয় না আগুনের, সেটা আমরা দেখতে পাচ্ছি বাট নো সাউন্ড, যেটা অ্যাকচুয়ালি তো অড লাগে, বিকজ ওই সিনে ফায়ারটা মানে অনেকগুলো গুলি চলছে তা কিন্তু নয়, ওই একটা গুলি চলছে এবং ওইখানে সাউন্ড নেই, একটা কাইন্ড অফ অড লাগে। লাস্টের দিকে একটা অ্যাকশন সিন আছে মাদ্রাসাতে, আমি তার বাইরে কিছু বলবো না, মাদ্রাসাতে যে অ্যাকশন সিনটা আছে সেইখানে না ওয়্যার ওয়ার্ক যেটা হয় সেইটা একটু আমার চোখে লেগেছে। আমি জানি না, মেবি হয়তো আমি হয়তো বেশি মানে নেট পিকিং করছি বা কিছু, বাট আমার ওই জায়গায় ওয়ার্কটা চোখে লেগেছে, বিকজ মানে এত বড় একটা সিনেমা আমি দেখছি, সেখানে চোখে লাগাটা উচিত নয়। এবং আদিত্য দাসের মতো একটা ডিরেক্টর যে ওরির মতো সিনেমা ডেলিভার করে এসেছে, তার থেকে আমি এটা এক্সপেক্ট করবো না যেখানে ওয়ার্কটা ভেরি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আচ্ছা ওই তো ওয়ার্ক, ওই তো উড়ে গেল ক্যারেক্টারটা, ওটা বোঝা যাচ্ছে। এবং সেটা কোনো আতিপাতি ক্যারেক্টার না যে ব্লাস্টে উড়ে চলে যাচ্ছে, সেরকম ক্যারেক্টারের কথা বলছি না, আমি মেইন ক্যারেক্টারের কথা বলছি। মেইন ক্যারেক্টারগুলোর মধ্যে যারা আছে তাদের মধ্যে একজন এভাবে আর কি উড়ে চলে যাচ্ছে। আর এখানে যে ট্রেলারে যেটা দেখানো হয়েছিল, যদি আপনার ফার্স্ট ট্রেলারটা দেখে থাকেন, যে প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা করে নাম দেওয়া হয়েছিল, সঞ্জয় দত্তকে জিন বলা হয়েছিল, মেজর ইকবালকে এঞ্জেল অফ ডেথ বলা হয়েছিল এবং আমাদের হামজাকে র্যাথ অফ গড বলা হয়েছিল, সেগুলো এখানে সিনেমাতেও কিন্তু দেখানো হয়েছে। মেজর ইকবালকে এঞ্জেল অফ ডেথ, হামজাকে দেখানো হচ্ছে র্যাথ অফ গড। এগেন ওইগুলো আমার পছন্দ হয়নি, ওটা একটা ট্রেলার দেখে ঠিক আছে, সিনেমার মধ্যে কেন ভাই, মানে আই আন্ডারস্ট্যান্ড ট্রেলারে ওটা র্যাথ অফ গড দেখানো হচ্ছে, বাট সিনেমার মধ্যে না, ওটা আমার কাইন্ড অফ ইন্ডালজেন্ট লাগে যে ওটা কি মানে কেন এক্স্যাক্টলি। এবার হতে পারে হয়তো পাবলিক ওটা বলছে হ্যাঁ এই তো র্যাথ অফ গড, সেটা বোঝাতে চায় যে আদিত্য দাস, বাট আমি সেটা বুঝতে পারছি, আমি তো গোটা সিনেমাটা দেখছি রে ভাই, আমি তো 1 দেখেছি, 2 দেখেছি, 2তে হামজার ব্যাক স্টোরি দেখছি, আমি বুঝতে পারছি, সেটাকে ওভাবে না দেখালেও হয়। ওই পার্টটা আমার পার্সোনালি একটু মনে হচ্ছে যে ওটাকে ইগনোর মানে ওটাকে বাদ দিলেও হয়ে যেত। ওই টেক্সট স্ক্রিনের ওপরে ওভাবে দেখানো, মানে এখন যদি আমি মার্ভেলের সিনেমার এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, যদি কথা এখন বলি আয়রন ম্যান, টনি স্টার্কের যে সিন এন্ড গেমে চুটকি বাজাচ্ছে, সেখানে পিছনে আই এম আয়রন ম্যান স্ক্রিনের ওপর লেখা টেক্সট, কি ভালো লাগবে দেখতে? নিশ্চয়ই না। অথবা হাল্কের ইন্ট্রোডাকশন হচ্ছে, স্ক্রিনের উপর লিখে দিচ্ছে দ্য ইনক্রেডিবল হাল্ক, এবার সেটা এই টাইপের সিনেমার ক্ষেত্রে মানায় না। একটা কমেডি হাইস্ট ফিল্ম সেইরকম টাইপের সিনেমাতে, হলিউডের প্রচুর সিনেমা যেখানে এরকম ক্যারেক্টারের উপর একটা পজ মেরে একটা এফেক্ট দিয়ে সাইডে নাম লিখে দেওয়া হয়,
যে দ্য সেই এরকমভাবে একটা ঢিনচ্যাক নাম, এরকম কোড নেম টাইপের দেখানো হয়, ওই টাইপের সিনেমার ক্ষেত্রে ঠিক আছে। এই টাইপের সিনেমার ক্ষেত্রে আমি ওই জিনিসটা এক্সপেক্ট করি না, তো ওইটা আমার একটু মানে পার্সোনালি পছন্দ হয়নি। আচ্ছা, এই সিনেমাতে জামিল সাহেবের ক্যারেক্টারটা, যে আগের সিনেমাতে তো অবভিয়াসলি তাকে অনেক বড় স্পেস দেওয়া ছিল, এই সিনেমাতেও সে ছিল, বাট একটা টাইমের পরবর্তীতে সে জাস্ট গায়েব হয়ে যায়, সেটা আমার একটু অড লাগে। মানে সে অবভিয়াসলি ফিরে আসে, বাট একটা টাইমের পরবর্তীতে তার ক্যারেক্টারটা জাস্ট গায়েব, এবং অনেক কিছু হচ্ছে, বাট আমার মনে হয় তার ক্যারেক্টারটা কই, এইটা একটু অড লেগেছে আমার, বিকজ তার ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, তাকে ফোন তো লোকে আগে করবে, তাই না? যদি কোনো গন্ডগোল হয়, আমি স্পয়লার দিতে পারছি না বলে আমি বলছি না, যদি কোনো গন্ডগোল হয় তাকে তো আগে ফোন করবে, যে দেখো তুমি কি এটা জানতে না, যে এরকম ব্যাপার, বাট তাকে কেউ ফোন করে না, যেটা কাইন্ড অফ অড লেগেছে। এগেন কনসিডারিং দ্য ফ্যাক্ট যে তার মেয়ের সাথে হামজার বিয়ে হয়েছে, তো ডেফিনেটলি তাকে তো ফোন করা আগে উচিত আমার মনে হয়। হ্যাঁ, এবার সিনেমাটা এখন খুব যদি নিট পিকিং করা, খুব যদি খোঁজা হয়, তাহলে হয়তো অনেক কিছু কিছু প্লট হোলস, কিছু লুপ হোলস হয়তো বেরোবে। এরকম প্রচুর লোকজন আছে যারা মাল্টিপল টাইমস দেখেছে, তারা হয়তো খুব মানে অনেক লুপ হোলস, প্লট হোলস আরো বেটার বলতে পারবে, বাট সেগুলোকে ইগনোর করাই বেটার। আমি অত ওইরকম ভাবে সিনেমা দেখিনি, ইটস আ মেইন স্ট্রিম ফিল্ম, মাস ফিল্ম, আমি সেটাকে ওইভাবে দেখেছি, অ্যান্ড ওরকম লুপ হোল, প্লট হোল নিয়ে আমি অত মাথা খাওয়াইনি। ওভারঅল সিনেমাটা ভালো লেগেছে, নো ডাউট ইটস আ গুড ফিল্ম। ডিরেক্টর হিসেবে আয়তার কাজ ভালো, তার রাইটিং ভালো, স্ক্রিন প্লেটা ভেরি এঙ্গেজিং স্ক্রিন প্লে, এবং চ্যাপ্টার 1 ওয়াজ দ্য বেস্ট পার্ট অফ দ্য ফিল্ম। ওই চ্যাপ্টার 1, ওই যে টোনটা, ওই যে মুড, ওই টোন অ্যান্ড মুডে আরিতাদের একটা ফুল ফিল্ম আনা উচিত, ওইটা আমার মনে হয় অসাধারণ লাগবে দেখতে। ওই পার্টিকুলার পার্টটা আমার জাস্ট, এবং শুধুমাত্র ওইখানে যে গানটা বাজছিল, গানটা ওই হোল সিকোয়েন্সটাকে আরো এক লেভেল ওপরে আরো এলিভেট করে দেওয়া মনে হয়েছে। বাকি গোটা সিনেমা যদি যে অ্যাকশন হয়, সেখানে ওই রকম লেভেলের গান আমার মনে হয়েছে নেই, যেগুলো অত এফেক্টিভ। পার্সোনালি আমার মনে হচ্ছে এই পার্টের মিউজিকটা অতটা স্ট্রং নয় আগের পার্টের মতো, এবং শাশ্বত অ্যাকচুয়ালি খুব ভালো রিমিক্সার, বিকজ মোস্ট অফ দ্য সংস তো সেই পুরোনো গান রিমিক্স করেই বানিয়েছে, যেগুলো পপুলার হয়েছে। আরি আরি হোক বা ধুরন্ধরের যে টাইটেল সংটা ছিল, সেটাও যে যোগী বলে গানটা, সেগুলো সব রিমিক্স করেই বানানো, সেগুলো ভালো। বাট এখানে অ্যাকশন সিনগুলোতে যে গানগুলো আছে, সেগুলো আমার মানে আগের পার্টের লেভেলে মনে হয়, এবং আগের পার্টে অ্যাকচুয়ালি ইশক জালাকা যে গানটা ছিল, ওইটা কিন্তু ভালো কম্পোজ করেছিল শাশ্বত। যদিও ওর যে কোরাস লাইনটা, আই থিঙ্ক সেইটা সেই লাইনটা, না তো কারভা কি তালাশ, ওই লাইনটা কিন্তু অ্যাকচুয়ালি পুরোনো গান থেকে নেওয়া, বাট নো ডাউট ওই গানটা ভালো ছিল, এবং ওই গানটা অ্যাকচুয়ালি আমি এখনো শুনি, ওই গানটা আমার ভালো লেগেছিল। এবং গেহারা হুয়া গানটা তো খুব ভালো ছিল। এই পার্টে ওইরকম কোনো গান নেই, দু একটা গান আছে যেগুলো নতুন গান, সেগুলো আমার অতটা ইম্প্যাক্টফুল মনে হয়নি। মিউজিকটা এই পার্টে আমার একটু উইক মনে হচ্ছে। এবং বিজিএম এর যদি কথা বলি, বিজিএম অ্যাকশন সিনে সেরকম কোনো এক্সট্রাঅর্ডিনারি বিজিএম নয় যেটা নোটিস করবো, বা যেটা খুব এক্সট্রাঅর্ডিনারি লাগে দেখতে, সিনেমার মানে এক্সপিরিয়েন্সটাকে আরো এলিভেট করে দেয়, সেটা আমার মনে হয়নি। এই তো গেল পুরো সিনেমাটার কথা। ওভারঅল যেটা আমি বললাম, ইটস নো ডাউট গুড ফিল্ম। আমি লেটার বক্সে যা রেটিং দিয়েছি, আমি সেই সেম কথা বলবো, 5/4। আচ্ছা, এইবার যদি আমি এন্ডিংটা নিয়ে বলি, আমি কিন্তু এগেন এটাও কিন্তু স্পয়লার ছাড়াই আমি এন্ডিং নিয়ে কথা বলবো। এন্ডিংটা যদি বলি, এন্ডিং এর যে শর্টের পরবর্তীতে রণবীর সিং আর কি ক্যামেরার দিকে তাকাচ্ছে এবং সিনেমাটা শেষ হয়ে যাচ্ছে, এন্ডিং যে শটটা না, সেটা আমার মনে হয় দুরকম ভাবে দেখা যেতে পারে। এক হচ্ছে মানে ওটা কাইন্ড অফ আর কি এরকম দেখাচ্ছে যে এত লোক আছে, আননোন লোকেরা, যারা আমাদের দেশকে কোথাও না কোথাও বাঁচিয়ে রেখেছে এরকম ভাবে, বিকজ এই ঘটনাগুলো তো প্রচুর রিয়াল থেকে ইন্সপায়ার্ড। তো আননোন গানম্যান তো অবভিয়াসলি এরকম আছে যারা থাকছে পাকিস্তানে, হয়তো আমাদের দেশে স্পাই, তারা আমাদের দেশকে প্রোটেক্ট করছে। তো কাইন্ড অফ তাদের একটা মানে আর কি এরকম ভাবে দেখাতে চেয়েছে হয়তো, যে তারা কি করবে, মানে তাদের বাড়ি আছে অথচ বাড়ি ছেড়ে তারা দেশকে প্রোটেক্ট করছে, এইটা এইভাবে ইন্টারপ্রিট করা যেতে পারে। আমার লাস্ট শট মনে হয়েছে যে তাদের বাড়ি ঘর আছে, তাদের ফ্যামিলি আছে, বাট সেটা ছেড়ে তারা আমাদের দেশকে প্রোটেক্ট করছে জাস্ট আমাদের জন্য, অডিয়েন্সের জন্য, আমরা সাধারণ পাবলিকের জন্য। এইভাবে কাইন্ড অফ একটা আমার মনে হয় ইন্টারপ্রিট করা যেতে পারে। এবং আরেকটা ভাবে ইন্টারপ্রিট করা যেতে পারে, লাস্ট যে সিনটা, লাস্ট যে একদম শর্টটা, সেইটাকে অন্যভাবে ইন্টারপ্রিট করা যেতে পারে কাইন্ড অফ অ্যাম্বিগিউয়াস, যে এইবার রণবীর সিং ক্যারেক্টারটা কি করবে, কোন দিকে যাবে, ডান দিক না বাঁ দিক। যদি একদিকে যায়, মানে যদি ডান দিকে যায়, যে স্ক্রিনের দিকে তাকিয়ে তার ডান দিকে যদি সে যায়, তাহলে ধুরন্ধর 3 আসবে, আর যদি বাঁ দিকে যায় তাহলে ধুরন্ধর 2-তে গল্প শেষ। তো ওই জন্য হয়তো মেবি ধুরন্ধর 3 হয়তো ওই যে কদিন আগে তো খবর বেরিয়েছিল যে জিও স্টুডিওস থেকে প্রেশারাইজ করছে আদিত্যকে, তো মেবি হয়তো সেই জন্য এন্ডিং এর পার্টিকুলার শর্টটা হয়তো একটু অ্যাম্বিগিউয়াস রাখা হয়েছে। বাট ওটা কিন্তু ভাল লেগেছে আমার, মানে ওই জায়গাটা যদি ক্লিয়ারলি দেখিয়ে দেওয়ার থেকে আমার অ্যাম্বিগিউয়াস পার্টটা বেটার, বিকজ ওই যে ফার্স্ট যে ইন্টারপ্রিটেশনটা আমি বললাম, যে এত লোক স্পাইরা, তারা নিজেদের দেশ ছেড়ে, নিজেদের ফ্যামিলি ছেড়ে আমাদের জন্য লড়ছে, প্রোটেক্ট করছে, মানে এই ইন্টারপ্রিটেশনটাকে যদি দেখা যায়, লাস্ট শটটা কিন্তু ভালো ছিল। এবং এন্ড ক্রেডিট যদি বলি, এন্ড ক্রেডিট একটা আছে, বাট সেটা মানে ইউজফুল না, জাস্ট একটা মানে কাইন্ড অফ এমনি দেখানো হচ্ছে, মানে ইটস নট সামথিং যে পার্ট 3 সেট আপ করছে, সেরকম কিছু না, জাস্ট একটা নর্মাল এন্ড ক্রেডিট, নাথিং ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এবার কথা বলবো রিয়াল কিছু জিনিসপত্র নিয়ে। যেহেতু সিনেমাটা রিয়ালিটির ওপর বেস্ট, রিয়ালিটির সাথে মানে রিয়াল প্রচুর জিনিসপত্রের আমরা রেফারেন্সেস, মানে রিয়াল ঘটনার প্রচুর আমরা দেখতে পাচ্ছি, তাই জন্য রিয়াল কিছু জিনিস যেগুলো
রিয়েলে হয়েছে সেগুলো নিয়ে আমি একটুখানি কথাবার্তা বলবো, তাই এখানে একটু স্পয়লার হলেও হতে পারে, তো আপনারা ডেফিনেটলি এই চ্যাপ্টারটা স্কিপ করে দিতে পারেন। আর যদি সিনেমাটা দেখা হয়ে গিয়ে থাকে তাহলে তো দেখতে পারেন, নো প্রবলেম। আদারওয়াইজ এই চ্যাপ্টারটা স্কিপ করে দিতে পারেন, কারণ বেশ কিছু কিন্তু স্পয়লার এই চ্যাপ্টারে আছে। তবে প্রথমে বলছি, সিনেমা শুরুতে একটি ক্যারেক্টারকে দেখতে পাই যার নাম ছিল আতিফ আহমেদ, যেটা অ্যাকচুয়ালি একটা রিয়েল পলিটিশিয়ানের উপর বেস, যার নাম ছিল আতিক আহমেদ, যে সমাজবাদী পার্টি এবং পরবর্তীতে আইএমএম-এর সাথে যুক্ত ছিল, এবং সে 2023 সালে মারা যায়। এবং তার যে ডেথটা দেখানো হয়েছে সিনেমাতে সেটা কিন্তু অ্যাকিউরেট, আননোন গানম্যানরাই তাকে এসে শুট করে দিয়ে যায়। এবং সে অ্যাকচুয়ালিতে পুলিশের কাছে কনফেসও করেছিল যে তার সাথে আইএসআই এবং লস্কর তাইবার কানেকশন ছিল, সেটা সে পুলিশের কাছে কনফেস করে পুলিশকে জানিয়েছিল। এবং সেই লোকটা আসলে সে না, তার পলিটিক্যাল রাইভাল ছিল রাজু পাল বলে, বহুজন সমাজ পার্টির একজন পলিটিশিয়ান। রাজু পালকে মেরেছিল, নট ডিরেক্টলি, তাকে রাজু পালের অ্যাসাসিনেশনের পিছনে আতিক আহমেদের হাত ছিল, এবং সেটা অ্যাকচুয়ালি একজন উইটনেস দেখে ফেলে। এবং পরবর্তীতে আতিক আহমেদ সেই উইটনেসটিকে কিডন্যাপও করে, এবং সেই কারণে তার তাকে কনভিক্ট করা হয়েছিল সে কিডন্যাপিং এর কারণে, যেহেতু সে উইটনেসটিকে লুকোতে চেয়েছে, এবং সেই উইটনেসটা তার এগেইনস্টে টেস্টিফাই করতো, বাট তাকে কিডন্যাপ করে 2009 সালে, এবং পরবর্তীতে সেই উইটনেসটিকে গুলি করে এবং বোম দিয়ে মেরে দেওয়া হয় 2023-এ, যে বছর এই লোকটি আতিক আহমেদ মারা গেছে 2023-এ, এবং সেই ঠিক সেম বছরে এই যে উইটনেসটি তাকেও মেরে দেওয়া হয়, এবং সেটার পিছনেও আতিক আহমেদ হাত ছিল উইটনেসটিকে মারার পেছনে। এবং এই আতিক আহমেদকে যারা মেরেছিল, তার যে অ্যাকিউজড, তাদেরকে যখন পুলিশ জিজ্ঞেস করে, তো তারা বলে যে তারা অ্যাকচুয়ালি নিজেদের নাম নিজে পপুলার হতে চাইছিল, এবং তাই জন্য তারা ঠিক করেছিল যে আতিক আহমেদের গ্যাংকে ফার্স্ট মেরে সেখান দিয়ে আর কি স্টার্ট করবে, তাই জন্য তারা গিয়ে আতিক আহমেদকে মেরেছিল। এই যে পুরো ডেথটা দেখানো হয়েছে না, আতিক আহমেদের যে ডেথটা, সেটা কিন্তু অ্যাকিউরেট ছিল, এবং তার সাথে যে আইএসআই এর যে কানেকশন সেটাও কিন্তু অ্যাকিউরেট দেখানো হয়েছে। দ্বিতীয়, এবার যদি বলি উজের বালোচকে আমরা এখানে দেখতে পেয়েছি সিনেমাতে, যে সে পাকিস্তান থেকে দুবাই যাচ্ছে, এবং দুবাই থেকে তাকে ধরে নেওয়া হচ্ছে এবং পরবর্তীতে পাকিস্তানে এক্সট্রাডিট করে আনা। এই পার্টটা কিন্তু অ্যাকচুয়ালিতে অ্যাকিউরেট, দুবাইতে যখন সে যায় তাকে ইন্টারপোল ধরে, ইন্টারপোল পরবর্তীতে পাকিস্তান তাকে এক্সট্রাডিট করে নিয়ে আসে, এবং সেইখানে সিন্ধ রেঞ্জার্স বলে একটা ল এনফোর্সমেন্ট কোর আছে পাকিস্তানে, তাদের আন্ডারে আর কি তাকে কাস্টাডিতে রাখা হয়, এবং পরবর্তীতে মিলিটারি ট্রায়াল হয় তার এগেইনস্টে, এবং তারপর তাকে জেলে পাঠিয়ে দেয়। এখন সেন্ট্রাল জেল করাচিতে সে আছে, এবং এখনো কিন্তু সে আসলে বেঁচে আছে। 2020-তে তার ট্রায়াল হয়, এবং তার পরবর্তীতে জেলে যায়, এবং এখনো সে বেঁচে আছে। তো উজের বালুচের যে ব্যাপারটা দেখানো হয়েছে, যে তাকে যে এক্সট্রাডিট করে আনা হয়েছে, দুবাইতে যাওয়ার পর ধরে নেওয়া হয়, এই পুরো ব্যাপারটাও কিন্তু অ্যাকিউরেটলি দেখানো হয়েছে সিনেমাতে। আচ্ছা, এর পরবর্তীতে বলি নূরা ইব্রাহিম, দাউদ ইব্রাহিমের যে ভাইয়ের কথা এখানে উল্লেখ এসছে এক জায়গাতে। এসপি চৌধুরী আসলামের যে ক্যারেক্টারটা, সে যখন বলছে, কথাবার্তা বলছে মেজর ইকবালের সাথে, সেখানে উল্লেখটা আসে নূরা ইব্রাহিমের ক্যারেক্টারটা। তো এই যে ক্যারেক্টারটা, তাকে অ্যাকচুয়ালি রেহমান ডাকাতি মেরেছিল, যেটা সিনেমাতে বলা হয়েছে, এবং সিনেমাতে যে গল্পটা বলা হয়েছে প্রপার্টি ডিসপিউট নিয়ে, সেটা কিন্তু একটা থিওরি। আবার আরো একটা থিওরি এই আছে যে অ্যাকচুয়ালি তো একটা আইএসআই এর অর্ডার দেওয়া হিট ছিল, আইএসআই অ্যাকচুয়ালি রেহমান ডাকাতকে অর্ডার দিয়েছিল, এবং সেই জন্য সে তুলে এনে দাউদ ইব্রাহিমের ভাইকে মেরে দেয়, এটাও কিন্তু একটা থিওরি বলা হয়। অ্যাকচুয়ালি সেই খবরটা বাইরে জানানো হয়, এই যে নূরা ইব্রাহিমের ডেথটা যে রেহমান ডাকাতের হাতে হয়েছিল, সেটা কিন্তু বাইরে ছড়ানো হয়নি। বাইরে কিন্তু এরকম জানানো হয়েছিল মিডিয়াকে মাল্টিপল রকম ভাবে জানানো হয়েছিল যে ডিজিজ আছে, কখনো কিডনি, কখনো হার্ট, এই কারণে আর কি তার ডেথ হয়েছে। এবং এই নূরা ইব্রাহিম লোকটি কিন্তু বলিউডেও বেশ কিছু গান লিখেছে, এবং সালমান খানের সিনেমা পাত্থার কে ফুল, সেই সিনেমারও কিন্তু তার সেই সিনেমার গান ঠান লিরিক্স সে আছে। যদিও ক্রেডিট উইকিপিডিয়াতে আমি তো দেখলাম না, কিন্তু আমি যতদূর দেখলাম সে আর কি এই গান ফান লেখা এইগুলোর পার্ট আর কি ছিল। এবং আমরা তো জানি যে বলিউডের সাথে আন্ডারওয়ার্ল্ডে একসময় কানেকশন ছিল। এই ব্যাপারটাকে সিনেমাতে খুব একটা উল্লেখ করা হয়নি, বাট এটা কিন্তু একটা রিয়েল ঘটনা। এবং ওই যে ডেথের অ্যাঙ্গেলটা যেটা এখানে সিনেমাতে বলা হয়েছে, সেটা ওয়ান অফ দ্য থিওরিজ, এবং মোস্ট প্রবলি সেটাই হয়তো মোস্ট পসিবল থিওরি, এবং আইএসআই এর থিওরিটাও কিন্তু অ্যাকচুয়ালিতে সম্ভব, বাট সেই থিওরিটাকে কিন্তু সিনেমাতে উল্লেখ করা হয়নি, সেটাকে এক্সপ্লোর করা হয়নি সিনেমাতে। আচ্ছা, ঘোস্ট ফ্রম দ্য পাস্ট বলে যে একটি চ্যাপ্টার আছে, সেখানে এই যে একটি ক্যারেক্টার দেখানো হয়, পাঞ্জাবি ক্যারেক্টার। একটা তো ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি যে জাসক্রিয়াতে ছোট আগেকার বন্ধু, তার সাথে আরো দুজন পাঞ্জাবি ছিল পাগড়ি পরা। তাদের মধ্যে একজন হচ্ছে হ্যাপি পিএইচডি, যে কিনা খালিস্তানি যে খালিস্তানি মুভমেন্টে যে হয় না গ্রুপস আছে, খালিস্তানি লিবারেশন ফোর্সে, তারই হচ্ছে সে চিফ ছিল, এবং তাকেও অ্যাকচুয়ালিতে মেরে দেওয়া হয় লাহোরে, তাকে মার্ডার করে দেওয়া হয় 2020 সালে লাহোরে তাকে মেরে দেওয়া হয়। এবং এখানেও মাল্টিপল থিওরিজ আছে তার ডেথের পিছনে। কেউ বলে ফাইন্যান্সিয়াল ডিসপিউট ছিল, আবার সেই কারণে তাকে মেরে দেওয়া। আবার এও থিওরিজ আছে যে সেইটা অ্যাকচুয়ালিতে অথবা আইএসআই এর অর্ডার দেওয়া হিট ছিল, এটাও কিন্তু থিওরিজ আছে। এবার আইএসআই কেন মারবে সেটা আই ডোন্ট নো, আইএসআই তো নিজেই টেররিস্টদের সাপোর্ট করে, আইএসআই কেন মারবে? মোস্ট প্রবলি হয়তো এর অর্ডার দেওয়া হিটও হতে পারে, বাট অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া যে এটা অথবা আইএসআই এর দেওয়া হিট। বাট ওই ক্যারেক্টারটাকে ওইটুকুই দেখানো হয়েছে, তার ডেথ ফেথ এগুলো তো অবভিয়াসলি
পার্ট অফ দ্য ফিল্ম নয়, বিকজ সিনেমাটা সেই দিকটা এক্সপ্লোর করে না, তো সেইগুলো সিনেমাতে দেখানো হয়নি। বাট ওই যে ক্যারেক্টারটা সেটা একটা রিয়েল ক্যারেক্টারের উপরই বেস্ট। আচ্ছা, এসপি চৌধুরী আসলামের ডেথটাও কিন্তু সিনেমাতে যেভাবে দেখানো হয়েছে ওটা কিন্তু অ্যাকিউরেট। লোকটা রিয়েল লাইফেও গাড়ির সাথে গাড়িতে ধাক্কা লেগে বোম ব্লাস্টে কিন্তু মারা গেছিল। তবে তার আগে তার লাইফের উপর এরকম অনেক অ্যাটেম্প্ট করা হয়েছিল, 9খানা অ্যাটেম্প্ট সে অ্যাকচুয়ালিতে সার্ভাইভ করেছে। লোকটা অ্যাকচুয়ালিতে পাকিস্তানের পুলিশ ডিপার্টমেন্টেরই পার্ট ছিল, সে এনকাউন্টার স্পেশালিস্ট ছিল, প্রচুর ডিফারেন্ট গ্রুপের মিলিটেন্টসদেরকে সে মারতো। তার মধ্যে একটা গ্রুপ ছিল তেহরিকি তালিবান, সেই গ্রুপের মিলিটেন্টসদেরকেও সে মেরেছিল। এবং এই তেহরিকি তালিবানই তার একসময় তার বাড়িতে হামলা করেছিল, তার বাড়ির অর্ধেক বোম ব্লাস্টে উড়িয়ে দেওয়া হয়েছিল, বাট সে বেঁচে গেছিল। এবং পরবর্তীতে সে যখন এই গাড়ির সাথে গাড়ি ধাক্কা লেগে বোম ব্লাস্টে মারা যায়, তখন তেহরিকি তালিবানের লোক এসে কিন্তু সেই ডেথটা ক্লেম করে এবং বলে যে যেহেতু এসপি আসলাম প্রচুর তালিবানি প্রিজনারদেরকে জেলে মেরেছিল, তাই জন্য আসলাম কিন্তু তেহরিকি মানে টিটিপি যে তেহরিকি তালিবান তাদের হিট লিস্টে এসপি আসলাম নাম্বার 1-এ ছিল, তাই জন্য টিটিপি আসলামকে মেরে দেয়। এটা রিয়ালে আর কি ঘটে। এবার অবভিয়াসলি সিনেমাতে সেটাকে ফিকশনালাইজ করে এখানে দেখানো হয়েছে যে হামজা মেরেছে, তো এই ফিকশনালাইজেশনটা করা হয়েছে। জাভেদ খানানির ক্যারেক্টারের যে ডেথটা বাড়ি মানে বিল্ডিং থেকে পড়ে, সেটাও কিন্তু অ্যাকিউরেট। সে কিন্তু রিয়েল লাইফে বিল্ডিং থেকে পড়েই মারা গেছিল। এখানে দেখানো হচ্ছে রণবীর সিং ফেলা দিয়েছে, রিয়েল লাইফে কিন্তু সে বিল্ডিং থেকে পড়েই মারা গেছিল। আর তার যে ভাই আলতাফ খানানি, যাকে অ্যাকচুয়ালি পার্ট 1-এ দেখানো হয়েছিল, এই পার্টে দেখানো হয়েছে বলে আমার তো মনে পড়ছে না, তার অ্যাকচুয়ালিতে ডেথ হয়নি। সে কিন্তু 2016-তে ইউএসএ তে অ্যারেস্ট হয়েছিল এবং 2020-তে তাকে ছেড়ে দেওয়া হয়। তাকে কিন্তু সিনেমাতে পার্ট 2-তে দেখিয়েছে বলে আমার কিন্তু মনে পড়ছে না। তার পরবর্তীতে ফাইনালি আসছে জাহুর মিস্ত্রি অথবা জাহির আখুন। তার যে ডেথ সেটা কিন্তু অ্যাকিউরেট। রিয়েল লাইফে সেই লোকটা একটি ফার্নিচার দোকান চালাতো এবং সে তাকে দুজন আননোন গানম্যান এসে শুট করে মেরে দেয় এবং সে অ্যাকচুয়ালি IC 814 যে হাইজ্যাকিং এর কেসে সে জড়িত ছিল। এবং এই যে মার্ডারটা করা হয় আননোন গানম্যান দিয়ে, এইটা কিন্তু ISI পাকিস্তানি মিডিয়াকে রিপোর্ট করতে বারণ করে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে আদিত্য রাজ কল, যে অ্যাকচুয়ালি ধুরন্ধরের রিসার্চ কনসালটেন্ট, সেই খবরটা জানতে পারে এবং সে ইনভেস্টিগেট করে জানতে পারে হ্যাঁ জাহির আখুন্দি হচ্ছে জাহুর মিস্ত্রি, যাকে আননোন গানম্যান এসে মেরে দেয়। এবং সেই খবরটা ইন্ডিয়ান মিডিয়াকে জানায় এবং সেইখান থেকে খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সে পরবর্তীতে ইনভেস্টিগেট করে এইটা নিয়ে আরো, এবং এটা নিয়ে তার একটা ডকুমেন্টারিও হয়েছে, সেটা নিয়ে একটা ডকুমেন্টারিও বানিয়েছে। আপনারা চাইলে সেটা চেক আউট করে দেখতে পারেন, সেটা ডকুমেন্টারি বানিয়েছে। এবং সেইখান থেকে অ্যাকচুয়ালি সবকিছু স্টার্ট হয়, মানে ধুরন্ধর সিনেমাটাও সেখান থেকেই স্টার্ট, এবং মানে কোথাও না কোথাও ধুরন্ধরের আইডিয়াটা যে সূত্রপাত সেটা হয়তো সেখান থেকেই হয়েছে। তো ওভারঅল এত ভালোভাবে রিয়েল আর ফিকশনালটাকে ব্লেন্ড করা আছে, মানে অবভিয়াসলি হামজা ক্যারেক্টারটা তো ফিকশনাল, এবং রিয়েল আর ফিকশনাল জিনিসগুলো এত ভালোভাবে এত সুন্দরভাবে ব্লেন্ড করেছে আদিত্য দার, হ্যাটস অফ টু হিম। এই যে ওয়ার্ল্ড বিল্ডিংটা, দুটো সিনেমা জুড়ে ওয়ার্ল্ড বিল্ডিংটা এত ব্রিলিয়েন্টলি করেছে, মানে অসাধারণ, সত্যি অসাধারণ। আচ্ছা, এই তো গেল সিনেমার কথা। আচ্ছা, এইবার যদি বলি প্রোপাগ্যান্ডা, সিনেমাটা কি প্রোপাগ্যান্ডা, এই নিয়ে বিশাল হচ্ছে। আমি তো দেখলাম প্রচুর ইউটিউবার বাংলা হিন্দি মানে মাল্টিপল ভিডিওস বানিয়ে দিয়েছে এই নিয়ে। আমি এগেন বললাম যে পলিটিক্স নিয়ে আমার খুব একটা নলেজ নেই, তো আমি ওই সব ব্যাপারে অত ডিটেলে ঢুকবো না। প্রোপাগ্যান্ডা নিয়ে এবার যদি বলি, প্রথমত প্রোপাগ্যান্ডা সিনেমা বানানো কি ভুল? আমার পার্সোনালি মনে হয় না। আদিত্য ধারের যদি একটা বক্তব্য থাকে, সে হতে পারে সে রাইট উইং লেনি, নো ডাউট, নো প্রবলেম, তাতে সমস্যাটা কোথায়? যদি তার মানে সেটা তার আইডিওলজি হয়ে থাকে, সেটা সে সিনেমা ছড়িয়ে যদি দেখাতে চায়, তাহলে প্রবলেমটা কই? আমার তো মনে হয় না কোনো প্রবলেম আছে, বিকজ সিনেমা, বই, গান এগুলো আর্ট ফর্ম, আর্টের থ্রু দিয়ে তো লোকে নিজের আইডিওলজিটা তুলে ধরে, তো নতুন কিছু নয়, এটা তো যুগ যুগ ধরে হয়ে আসছে। আমাদের বাংলাতেও তো ঋত্বিক ঘটক, মৃণাল সেন তারা নিজেদের আইডিওলজি তুলে ধরতো সিনেমা দিয়ে। আদিত্য দাস সেটাকে অন্যভাবে তুলে ধরছে। মৃণাল সেন, ঋত্বিক ঘটক এরকম অ্যাকশনের থ্রু দিয়ে তুলে ধরতো না, আদিত্য দাস জিনিসটাকে মানে মাসি ওয়েতে প্রেজেন্ট করে তুলে ধরছে। তবে প্রবলেমটা কি? আই ডোন্ট সি এনি প্রবলেম, বাট এট দ্য সেম টাইম অনেকে সিনেমাটা পছন্দ হচ্ছে না, বা সেটা প্রোপাগ্যান্ডা থাকার কারণে হতে পারে, অথবা সিনেমাটা জাস্ট অ্যাজ এ সিনেমা তাদের পছন্দ হয়নি। সেই যে না পছন্দ হওয়া, সেটাও কিন্তু ভ্যালিড। সেটা আমি এই কারণে বলছি, বিকজ আমাদের দেশে না প্রচুর গালিবেল লোক আছে, যারা যদিও সিনেমাটা শুরুতে লেখা ফিকশনাল, বাট তারা সেই সিনেমাটাকে দেখে মানে এমনভাবে সিনেমাটাকে ডিফেন্ড করবে যেন তার পয়সা দিয়ে বানানো সিনেমা। অন্যকে যদি খারাপ বলে, সঙ্গে সঙ্গে তাকে গিয়ে অ্যাটাক করা শুরু, মানে সে খুব বিচ্ছিরি যাচ্ছে থেকে একটা বিচ্ছিরি নোংরা একটা বিচ্ছিরি অবস্থা করে দেয়। এই টক্সিক নিয়ে ঝামেলা, টক্সিকের সাথে ঝামেলা কি? কেন ভাই? তুমি তোমার সিনেমা দেখো, টক্সিকের ফ্যান্সদের সাথে সেই নিয়ে বিশাল অনেক ঝামেলা কমেন্ট ফর্মেটে আপনারা দেখতে পাবেন। কেন? আমি জাস্ট বুঝি না। এইখানে যে বক্তব্য যে অনেকেরই পছন্দ হয়, যদি নাই পছন্দ হয় তাতেও সমস্যাটা কি? নাই তো হতে পারে পছন্দ। সিনেমা এট দি এন্ড অফ দ্য ডে তো একটা সাবজেক্টিভ জিনিস ভাই, তো পছন্দ যদি নাই হয় তাতে প্রবলেমটা কোথায়? এটা আমি বুঝছি না। তোমার পছন্দ হয়েছে, তুমি 2-3 বার যাচ্ছ, তোমাকে তো সে আটকে ধরে রাখছে না। যার পছন্দ হয়নি, পছন্দ হয়নি তো হয়নি, সেটাও কিন্তু ইকুয়ালি ভ্যালিড আমার মনে হচ্ছে। যার পছন্দ হয়েছে 2-3 বার যাচ্ছে, 5 বার 10 বার যাচ্ছে, যাক, সেটাও ভ্যালিড। যার পছন্দ হয়নি, যে মনে একবার দেখে তার যদি মনে হয় যে আমার পয়সা নষ্ট, সেটা যদি কারো মনে হয়, সেটাও কিন্তু ইকুয়ালি ভ্যালিড। এটা আমার পার্সোনালি মনে হয়। এইভাবে হেট ছড়ানোর কোনো দরকার নেই। এবং যে বললাম যে প্রোপাগ্যান্ডা যদি থেকেও থাকে, সেটা আদিত্য ধারের রাইট আছে, তার যদি বক্তব্য থাকে সে ডেফিনেটলি বলতে পারে।
আচ্ছা, এইবার যে একটা জিনিস বক্তব্য হচ্ছে ডিমনিটাইজেশনকে কি এই সিনেমাটা হোয়াইট ওয়াশ করেছে। তো ডিমনিটাইজেশন নিয়ে আমি এখন বললাম যে পলিটিক্স নিয়ে আমার তো জ্ঞান নেই, বাট হোয়াইট ওয়াশ করেছে কিনা আমার মনে হয় না। আমি জিনিসটাকে এভাবে দেখিনি যে ডিমনিটাইজেশনকে হোয়াইট ওয়াশ করা হয়েছে, দাদা আমি জিনিসটাকে এভাবে দেখেছি যে একটা ঘটনা যেটা ঘটেছিল রিয়েল, দ্যাট ইজ ডিমনিটাইজেশন, সেইটাকে ফিকশনাল গল্পের জন্য আরেকটা ইউজ করেছে। অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল দিই, মানে এটা জানি না কতটা অ্যাকিউরেট হবে এক্সাম্পল, বাট যদি দিই ফরেস্ট গাম্প, আমরা ফরেস্ট গাম্পের একটা সিন আছে যে আপনারা যদি জেনে থাকেন ইউএস এ রিচার্ড নিক্সন যখন প্রেসিডেন্ট ছিল তখন ওয়াটার গেট স্ক্যান্ডেল হয়েছিল এবং যে যারা ক্রিমিনাল যারা ইনভলভ ছিল তারা ধরা পড়ে গেছিল। আমরা কিন্তু ফরেস্ট গাম্পের একটা সিন দেখি যে ফরেস্ট এরকম সেটা দেখতে পাচ্ছে একটা হোটেলের রুম থেকে এবং পুলিশকে ফোন করছে। তো ডেফিনেটলি সেটা কিন্তু রিয়াল নয়, অথচ ওয়াটার গেট স্ক্যান্ডেলটা কিন্তু রিয়াল। আমি যদি পুরো সিনেমাটা ঠিকঠাক মনে করে থাকি এই জিনিসটা এক্স্যাক্টলি হয়েছিল। তো ওয়াটার গেট স্ক্যান্ডেলটা রিয়েলে হয়েছিল, ক্রিমিনাল ধরাও রিয়েলে পড়েছিল, কিন্তু ফরেস্ট কি রিয়েল এক্সিস্ট করে? ফরেস্ট গাম্প তা তো নয়। রিয়েল ঘটনাটাকে ডিরেক্টর ইউজ করছে ফিকশনাল গল্পে, এবং এরকম অল ওভার দ্য ওয়ার্ল্ড প্রচুর সিনেমা সিরিজ আমার মনে হয় আছে যেখানে রিয়েল ঘটনাটাকে ফিকশনালের জন্য ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এখানে আমি জিনিসটাকে সেভাবে দেখেছি, আমার কোথাও মনে হয়নি যে অতটা হোয়াইট ওয়াশিং করা হয়েছে। আমার মনে হচ্ছে দাদা যে রিয়েল জিনিসটাকে ফিকশনাল ঘটনার জন্য আরেকটা ব্যবহার করেছে, একটা গল্পের প্লট পয়েন্ট হিসাবে ব্যবহার করেছে আমার মনে হচ্ছে। তবে হ্যাঁ, নো ডাউট কিছু লাইন ছিল যেটা হয়তো রাইট উইং লিনিং হতে পারে, বিকজ তারা রাইট উইং আইডিওলজির লোক, সে ওই রকম রাইট উইং লিনিং কিছু লাইন্স রেখেছে তাকে, মানে রাইট উইংকে সাপোর্ট করে, সেটা তার রাইট, ফুল রাইট আছে, সেটা কারো পছন্দ নাও হতে পারে, সেটাও তার রাইট, এবং সেটা আমার মনে হয় না ভুল কিছু, যেটা আমি বললাম, বিকজ প্রোপাগান্ডা সিনেমা বানানো কোনো খারাপ না, এবং সে তো খারাপ কোয়ালিটি সিনেমা বানাচ্ছেন, সেই জিনিসটাকে একটা মাসি ওয়েতে এভাবে প্রেজেন্ট করছে, সেটা কি খারাপ কিছু? সেটা তো নয়। প্রচুর এরকম প্রোপাগান্ডা সিনেমা আছে যেগুলো অ্যাকচুয়ালি কোয়ালিটি খারাপ, আমাদের ইন্ডিয়াতে প্রচুর হয় যেগুলো কোয়ালিটি খারাপ, আমি আর নাম বলছি না, আপনারা জানেন যেগুলো খারাপ কোয়ালিটি। আর তার সিনেমাটা তো ভালো দিচ্ছে, তাহলে প্রবলেমটা কোথায়? তুমি যদি ওই পার্টটাকে বাদ দিয়ে যদি সিনেমাটাকে এজ এ সিনেমা দেখো, সেটাও তো দেখা যায়, এবং সে যখন শুরুতে বলে দিচ্ছে ফিকশনাল, তাহলে প্রবলেমটা কই? এবার অনেকে হয়তো আছে যারা পার্টিকুলারলি এই আইডিওলজিটা পছন্দ করে, রাইট উইং আইডিওলজি থেকে বিলং করে না, তারা এই সিনেমাটাকে খারাপ বলবে, প্রচুর অনেক এরকম আছে। বাট আমার মনে হয় তাদেরকে সিনেমাটাকে সিনেমা হিসেবে দেখা উচিত ফার্স্ট অফ অল। হ্যাঁ, সিনেমাটা অ্যাজ এ ফিল্ম কেমন, তার পরবর্তীতে তুমি আইডিওলজি নিয়ে কথা বলো, নো ডাউট আইডিওলজি ইম্পর্টেন্ট, বিকজ এই টাইপের সিনেমা যেখানে ডিরেক্টর নিজের আইডিওলজি তুলে ধরছে, তুমি কেন কথা বলবে না? তুমি অ্যাজ এ রিভিউয়ার সেটা বলবেই, বাট সিনেমাটাকে অ্যাজ এ সিনেমাও তুমি বিচার করো, তার পরবর্তীতে আইডিওলজি, মানে কথা আমি যদি বলি অ্যানিম্যাল কিন্তু পার্সোনালি আমার মনে হয় ভালো ফিল্ম, বাট অ্যানিম্যালের যে আইডিওলজিটা রণবীর কাপুরের, সেটা কি আমি এগ্রি করি? নিশ্চয়ই না, সেটা মিসোজিনিস্টিক ক্যারেক্টার, কিন্তু ফিল্মটা কি তাদের খারাপ ফিল্ম হয়ে যাচ্ছে? আমার তো মনে হয় না। অ্যানিম্যাল নো ডাউট, অ্যানিম্যালও কিন্তু মাস্টারপিস সিনেমা, অ্যানিম্যাল একটা ঠিকঠাক মেইনস্ট্রিম ফিল্ম, বাট অ্যানিম্যাল কিন্তু খারাপ সিনেমাও নয়। এগেন আমি অ্যানিম্যালকে আই থিঙ্ক 5 স্টার 4ই দিয়েছিলাম স্টার লেটার বক্সে, বাট যাই হোক, অ্যানিম্যালও কিন্তু খারাপ সিনেমা নয়। এবার এটা কিন্তু পাবলিকলি হয়তো অনেকে এগ্রি করবে না, বিকজ অ্যানিম্যাল নিয়ে একটা নেগেটিভিটি আছে, প্রচুর লোক কমেন্ট ফমেন্টে এসে লিখে যে অ্যানিম্যাল পছন্দ, এবং তাকে অনেকে এসে গালাগালি দেয় অ্যানিম্যাল সিনেমা, এরকম গালাগালি দেয়, উল্টোপাল্টা লিখে, পাবলিকলি হয়তো অনেকে এগ্রি করবে না, বিকজ অনেকে ভাবে যদি আমি বলি যে অ্যানিম্যাল ভালো সিনেমা, তাহলে তো সঙ্গে সঙ্গে বিলিভ হয়ে গেল যে নিশ্চয়ই তার মানে আমি মানে রণবীরের যে আইডিওলজিটা সেটা আমি করি, তা তো নয়। আমার ভাল লাগে সিনেমাটা অ্যানিম্যাল, আমার মনে হচ্ছে অ্যানিম্যাল ইজ এ ঠিকঠাক সিনেমা, ভালো সিনেমা, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ডিরেকশন ভালো, বাট তার মানে তো এই নয় যে আমিও রণবীর কাপুরের মতো ওই সেম জিনিসটা থেকে বিলিভ করি। কেন? মানে ওই যে ক্যারেক্টারটা রণবীর, সেই সেম জিনিসটাতে বিলিভ করি, তা তো নয়। পরবর্তী যে পার্টটা, আই থিঙ্ক অ্যানিম্যাল পার্ক কি নাম, ওটার জন্য আমি এক্সাইটেড যে হ্যাঁ কি হবে, ওটাকে আর কি করে মানে আরো এক লেভেলের উপরে নিয়ে যেতে পারে সন্দীপ রেড্ডি ভাঙ্গা, আমি দেখতে এক্সাইটেড, এবং ডেফিনেটলি হয়তো রণবীর কাপুরের ক্যারেক্টারটা হয়তো আরো কিছু খারাপ করবে, বাট সিনেমাটা কি অ্যাজ এ খারাপ সিনেমা? আমার মানে অ্যাজ এ সিনেমা আমার কিন্তু ওটা খারাপ লাগেনি, ওটা একটা মেইন ফিল্ম, আমি সেটাকে সেই হিসেবে দেখেছি, আমার এন্টারটেইনিং লেগেছে। হ্যাঁ, ওটাও অনেক লম্বা সিনেমা, কিছু টাইমে হয়তো একটু স্ট্রেচড মনে হতে পারে, বাট ওটাও কিন্তু মানে আমার পার্সোনালি ওটাও এঙ্গেজিং লেগেছিল। কিছু টাইমে অনেকে হয়তো স্ট্রেচ, অনেকে লম্বা মনে হতে পারে, আমার এঙ্গেজিং লেগেছিল। হ্যাঁ, নো ডাউট ওটার অনেক ফ্লজ আছে, এখানে আমি বললাম দ্যাটস নট আ মাস্টারপিস ফিল্ম, বাট ইটস আ গুড ফিল্ম। এটা অনেকে মনে করবে যে এখন অ্যানিমেলকে যদি কেউ ভালো বলে তার মানে সে নিশ্চয়ই মিসোজিনিস্টিক, এইটা একটা কাইন্ড অফ একটা লোকের আইডিওলজি হয়ে গেছে আমার মনে হয়, বাট সেটা আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট। আমার মনে হয় দুটোকে ডিফারেন্ট ভাবেও দেখা যায়, মানে আইডিওলজি এবং সিনেমাটাকে দুটোকে আলাদাভাবে রেখে দেখা যায়। হ্যাঁ, এবার যদি আউট অ্যান্ড আউট এমন সিনেমা হয় যে সিনেমাটা উদ্দেশ্যই আমি এমন মানে যে এই আইডিওলজিটাই মেন উদ্দেশ্য, সেই ক্ষেত্রে তখন তো অবভিয়াসলি কথা বলতেই হবে। বাট ফিল্ম লাইক ধুরন্ধর, যেটাকে আমি অ্যাজ আ মেইনস্ট্রিম ফিল্ম এই পার্টটাকে সরিয়ে রেখেও দেখতে পারি, সেখানে আমার মনে হয় ওইভাবেও দেখা উচিত, মানে দুভাবেই দেখা উচিত। মানে আমি যেটা আমার বক্তব্য যে ওপেন মাইন্ড নিয়ে দেখা উচিত, যেভাবে আমরা
সিনেমাটাকে মানে প্রচুর লেফট উইং লোকজন দেখছে এবং দেখে রাইট উইং বলে যেহেতু তারা একদম বাজে বলছে, সেটাও উচিত নয়। এবং একটা সেম টাইম যে একটা অবসেশন তৈরি হয়ে যাচ্ছে লোকের সিনেমাটাকে দেখে, এবং মানে কোনোভাবে আর কি ডিফেন্ড করবো না, ধুরন্ধরকে কেউ কিছু বললেই লোকে খেপে যাচ্ছে, আমি সেটার সাথে এগ্রি করি না, ঠিক আছে। এবং আদিত্য ধারকে কিন্তু আমাদের অনেক দিন ধরে ভালো লাগে, আমি উরি হলে দেখতে গেছিলাম, আমার আদিত্য ধারকে ভালো লাগে। এবং তার যখন প্রথমবার অ্যানাউন্স হয়েছিল ধুরন্ধরের কাস্টিং, এমন আছে একটা সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোস্টার দিয়ে সবার হেড শর্টস দিয়ে আর কি কাস্টিংটা অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, আমি ভেরি এক্সাইটেড ছিলাম, নো ডাউট, এবং আমি ট্রেলার দেখেও এক্সাইটেড ছিলাম। বাট তার মানে এই নয় যে আমি সিনেমাটা নিয়ে এত অবসেসড হয়ে যাবো যে আমি প্রচণ্ডভাবে ডিফেন্ড করবো, সেটা কিন্তু হয় না, সেটা আমি সেটার সাথে এগ্রি করি না। নো ডাউট পলিটিক্যাল আইডিওলজিটা ইম্পর্টেন্ট, বাট অ্যাজ এ সিনেমা সেটা কেমন লাগলো সেটাও ইম্পর্টেন্ট। এবং আমি এই রিভিউতে সেটাই বললাম যে অ্যাজ এ সিনেমা আমার সিনেমাটা কেমন লেগেছে। তবে হ্যাঁ, এই যে হাইপটা ধুরন্ধর নিয়ে হয়েছে বা ধুরন্ধর 2 নিয়ে, এবং সেটা যে লেভেলে পৌঁছে গেছে, সেইটা আমার কখনো কখনো মনে হয় যে অতটা জাস্টিফাইড না। নো ডাউট ইটস এ গুড ফিল্ম, বাট এই যে লেভেল জিনিসটা পৌঁছে গেছে, আসলে কি হয় না, আমাদের দেশের সিনেমা ভালো হয়তো আসে না, কম আসে, বলিউড থেকে বিশেষ করে এই মেইন স্ট্রিম মাস ফিল্ম কমই আসে। এবার এই মাস ফিল্ম এরকম যখন আসে যেটার সাথে পাবলিক কানেক্ট করতে পারে, তারা ধরে নেয় যে এটা একটা মাস্টারপিস সিনেমা, এবং মানে চারিদিকে ভরে যায়। হলে দেখছে নো ডাউট, বাট চারিদিকে যে মিম, এই যে পিক ডিটেলিং বাই আদিত্য ধার চারদিকে ভরে গেছে। এই ডুম ব্লেজার বলে এক বিদেশি ইউটিউবার আছে, তার কমেন্টে লোকে গিয়ে লিখছে পিক ডিটেলিং বাই আদিত্য ধার। এবং এটা আমি দেখি আমাদের দেশের লোকেরাই মনে বেশি করে, বাইরের দেশের লোকের তো আমি দেখিনি আমাদের ভিডিওতে সে কমেন্ট করে, হয়তো করে আমি জানি না, বাট আমি দেখি আমাদের দেশের লোকেরা বেশি করে। বিনোদের সময়তে হয়েছিল, সে নাসার লাইভ স্ট্রিমে গিয়ে বিনোদ কমেন্ট করছে, বিদেশি ইউটিউবারে গিয়ে বিনোদ কমেন্ট করছে, এখানে পিক ডিটেলিং বাই আদিত্য ধার গিয়ে কমেন্ট করছে বিদেশি ভিডিওতে। আমি একটা সেই ভিডিওতে দেখলাম শর্টসে থালা ফলা রিজন লিখছে, আরে ভাই ওরা বিদেশি, ওরা বোঝে না, এটা আমাদের এখানকার মিম, আর এগুলো আমার খুব বোকা বোকা লাগে। এবং এটা আমাদের এখানে লোকে হয় মানে জিনিসটাকে হাওয়া দিয়ে দিয়ে এমন করে দেয়, একটা সাধারণ জিনিস সেটাকে এমনভাবে মিমটাকে এমন এক্সট্রিম লেভেলে নিয়ে চলে যায়, সেটা আমার পার্সোনালি পছন্দ নয়। এবং এটা হয় আমার মনে হয় এই কারণেই যে এই দেশে মানে আমাদের এখানে ইন্ডিয়াতে বলিউড থেকে না এরকম মাস ফিল্ম ভালো আসে না, যেটা আমি বললাম। যখন আসে লোকে এরকম গিলে খায় যে আরে ভাই এটা তো কি দারুণ এসছে। জওয়ান যখন এসেছিল, জওয়ান তো নো ডাউট একটা ভালো সিনেমা, ওটাও ঠিকঠাক একটা অ্যাকশন সিনেমা, ভালো মেইনস্ট্রিম ফিল্ম। ওটা যখন এসেছিল ওটা নিয়ে লোকে পাগলামো করে বিশাল 2000 কোটি পয়সা কামিয়ে, এবার সে তো শাহরুখ খানের স্টারডামও সেখানে একটা ফ্যাক্টর, সেটাও একটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল সেখানে। বাট নো ডাউট ওটাও প্রচুর লোক দেখেছিল। মানে এমন নয় যে ভালো সিনেমা আসে না, যে সিনেমা আসে ভালো, যেমন কথা বলে অল উই ইমাজিন অ্যাজ লাইট, এটা কি ভালো সিনেমা নয়? এটা তো খুবই ভালো একটা সিনেমা, কিন্তু মাস এদের জন্য নয়। তো তাদের ধারণা যখন ধুরন্ধর টাইপের কিছু আসছে এটা মাস্টারপিস, আমি এগেন বলছি নো ডাউট এটা ভালো ফিল্ম, বাট এই যে ভাবনাটা যে এরকম সিনেমা আসে না তাও নয়, ভালো সিনেমা আসে, বাট এই যে অল উই ইমাজিন অ্যাজ লাইট বা জুগনুমা এই টাইপের সিনেমা সবার জন্য নয়। তারা সেই সিনেমাগুলোকে ইগনোর করে, বা সেইগুলো ভালো সিনেমা হলে বা অনুরাগ কাশ্যপের সিনেমা যখন এখন তো নয় ছেড়ে দিলাম, নিশান চিপ অতটা আমাদের এক্সট্রাঅর্ডিনারি নয়, বাট যখন ওয়াসিপুর টাইপের দেবডি যখন বানাতো তখন ভালো সিনেমা আসতো, সেগুলোকে ইগনোর করে দিত, বিকজ সেগুলো মাসেদের জন্য নয়। এখনো তাই হয়, ভালো সিনেমা এখনো আসে, মাস দেখতে যায় না, ঠিক আছে। তাই এবং ধুরন্ধর টাইপের সিনেমা এলে, এবং তাই জন্য আদিত্য ধারকে ধুরন্ধর বানাতে হয়, বিকজ সে যদি ধুরন্ধর না বানিয়ে জিনিসটা খুব এসপিওনাজ ওয়েতে ট্রিট করতে যায়, স্লো বার্ন এসপিওনাজ, লোকে দেখবে না। এক হতে পারে যে হয়তো তার পার্সোনালি সেই স্টাইলটা পছন্দ নয় আদিত্য ধারের, হয়তো সেই স্লো বার্ন এসপিওনাজ স্টাইল হয়তো তার পছন্দ নয়, আর যদি পছন্দ হয় ও সে ট্রিট করতে পারবে না, বিকজ লোকে দেখবে না, লোকে বলবে এটা কি হচ্ছে এত স্লো কেন সিনেমা, বিকজ এসপিওনাজ ফিল্ম ওরকমই হয়, স্লো বার্ন ট্রিটমেন্টই থাকে, ঠিক আছে। এখানে তো এসপিওনাজটা মানে আরেক লেভেলে নিয়ে গিয়ে জিনিসটাকে অ্যাকশন করে, জিনিসটা প্রচুর ফিকশনালাইজ করে, মানে একটা কাইন্ড অফ অ্যাকশন যেরকম আমরা সাউথ ইন্ডিয়ান ফিল্মে দেখি ওরকম মেইন স্ট্রিম মাস ফিল্মের মতো নিয়ে চলে গেছে। এবার অনেকে আবার প্রচুর লোক দেখলাম যে মানে টক্সিককে খারাপ বলছে, পুষ্পাকে খারাপ বলছে। প্রথমত টক্সিক রিলিজ করে, আগে তো রিলিজ হোক, তার আগে থেকেই খারাপ বলতে শুরু করে দিচ্ছে কেন। দ্বিতীয়, পুষ্পার সাথে এর তো কম্প্যারিজনের কোনো পয়েন্টই নেই। পুষ্পা একটা অন্য টাইপের সিনেমা, সেখানে আল্লু অর্জুন একটা স্টার, তাকে কেন্দ্র করে সিনেমাটা বানানো হয়েছে। পুষ্পাটা ওই রকম ভাবেই সিনেমাটা মাউন্ট করা আল্লু অর্জুনকে কেন্দ্র করে। ধুরন্ধর ইজ এ টোটালি ডিফারেন্ট টাইপ অফ ফিল্ম, আর দুটোই মাস ফিল্ম, মাস মেইন স্ট্রিম ফিল্ম। হ্যাঁ, বাট ধুরন্ধর তাদের সিনেমাটা ভালো লেগেছে, তারা সিনেমাটাকে নিয়ে এরকম লেভেলের হাইপ তুলে দিয়েছে, যেটা খারাপ কিন্তু নয়, বিকজ তাদের ভালো লেগেছে। পুষ্পা ইজ এ ডিফারেন্ট টাইপ অফ ফিল্ম, সেটাতে এইসব জিনিস নিয়ে মানে এও করে না। বাট আমি যত জানি যে প্রচুর লোক আছে এরকম যারা এখন এসে গালাগালি দেবে সাউথের সিনেমাকে, যে দূর ওগুলো তো জঘন্য, এই হচ্ছে সিনেমা, এইটাও কিন্তু খারাপ আমার মনে হয়। এই ডিসক্রিমিনেশনটা করা তো কোনো মানে নেই। পার্সোনালি আমি ধুরন্ধর এনজয় করেছি, আমি পুষ্পা 1-2 এনজয় করেছিলাম। আমি সিনেমাটা যখন দেখছি আমি জানি যে এটা কি দেখতে যাচ্ছি, আমি সেই এক্সপেক্ট করে যাই, এবং পুষ্পা যখন দেখতে যাচ্ছি আমি সেই পুষ্পাই এক্সপেক্ট করে যাচ্ছি, আমি সেখান থেকে ধুরন্ধর এক্সপেক্ট করছি না। যখন ধুরন্ধর দেখতে যাচ্ছি আমি ধুরন্ধর এক্সপেক্ট করে গেছি, তাই ধুরন্ধর 2 আমার ভালো লেগেছে। ধুরন্ধর 1টা এগেন আন্ডারওয়েলমিং লেগেছিল, বিকজ হাইপটা এরকম ছিল। পুষ্পার ক্ষেত্রে হাইপ উঠে যায়, বাট পুষ্পার হাইপ নিয়ে আমি অত মাথা ঘামাই না, তাই এখন পুষ্পা দেখি ওটা আমার আন্ডারওয়েলমিং লাগে না। ওটা আমার মনে হয় সাউথ ইন্ডিয়ান সিনেমা, ও যখন ওভার দ্য টপ যাচ্ছে, ও যখন এইসব হচ্ছে, হতে পারে, বিকজ সাউথের ওটাই ডিএনএ তে আছে, সাউথ ওইসবই করে, তামিল ফিল্ম, তেলেগু ফিল্ম তারা ওইগুলো করে।
সেগুলো টিভিতেই আমরা দেখি যে কি কি সব হয়, আলাদা আলাদা লেভেলের জিনিসপত্র, অ্যাকশন সিনগুলো হয়, ইললজিক্যাল। এবার বলিউডে সেগুলো হয় না, এবার আদিত্য দা সেগুলোকে নিজের ওয়েতে প্রেজেন্ট করছে, ওই রকম অত এক্সাজারেটেড ইললজিক্যাল ওয়েতে যায়নি, বাট অনেক মানে ধামাকা হচ্ছে, ব্লাস্ট হচ্ছে সেভাবে প্রেজেন্ট করেছে, যেগুলো আমরা টিপিক্যালি বলিউড ফিল্মে দেখি না। তাই জন্য লোকে এতদিন পরে এমন একটা জিনিস পেয়েছে, এবং তার সাথে পেট্রিয়টিজমও অ্যাটাচ করে দেবো, তাই জন্য লোকে এতদিন পরে এমন একটা জিনিস পেয়েছে যেটা তাদের ভাল লেগেছে। এই যে বললাম যে পাকিস্তান যে টেরার অ্যাটাকগুলো করছে, এগুলো তো সবারই খারাপ লাগে দেখে, সবাই রেগে যায়। সেইটা যখন লোকে সিনেমাতে দেখছে, এবং যখন লোকে দেখছে যে হামজা গিয়ে বদলাটা নিচ্ছে, লোকে না খুশি হচ্ছে যে হ্যাঁ, এবং সেই খুশিটা তো হওয়া অবশ্যই মানে ন্যাচারাল, সেই খুশিটা হওয়া ন্যাচারাল, যে কোনো লোক খুশি হবে যে হ্যাঁ অবভিয়াসলি পাকিস্তান থেকে গিয়ে বদলা নিচ্ছে। সেই কারণে এই সিনেমাটা চলেছে আমার মনে হয়, যে মানে পেট্রিয়টিজম এবং প্লাস এই যে প্রেজেন্টেশন, আদিত্য দাদার এই যে ডিরেকশন, এইগুলো আমার মনে হয় সিনেমাটাকে অনেকটা পুশ দিতে হেল্প করেছে। অ্যান্ড এগেন বললাম, নো ডাউট ইটস আ গুড ফিল্ম, আমার ভালো লেগেছে। 5-এ 4 আমি রেটিং দিয়েছি, আগের পার্টটা 5-এ 3.5 দিয়েছিলাম। ভালো সিনেমা। তো যদি আপনার ধুরন্ধর 2 না দেখা থাকে, ডেফিনেটলি দেখতে যান, আমি বলবো। যদি পার্ট 1 দেখা থাকে দেখতে যান, যদি পার্ট 1 না দেখা থাকে পার্ট 1 দেখে 2 দেখতে যান। তবে এটুকু বলে রাখছি, পার্ট 1 দেখে যদি ওইটার কন্টিনিউয়েশন এক্সপেক্ট করতে যান, টোন কিন্তু পুরো আলাদা, বিকজ পার্ট 2 তে ফুল অন অ্যাকশন আছে। এবং আমি লেটার বক্সে অনেকেই দেখলাম, অনেকের পছন্দ হয়নি, বিকজ অবভিয়াসলি একটা হচ্ছে পলিটিক্যাল ব্যাপারটা, এটা বললাম, যেটার জন্য অনেকের পছন্দ হয়নি, অনেকের আবার পছন্দ হয়নি টোনটা, যে টোনাল শিফটটা। অনেকে মানে একজনকে দেখলাম বলছে পার্ট 1 এর থেকে পার্ট 2 খারাপ। আমার পার্সোনালি মনে হচ্ছে পার্ট 2 অনেক বেটার। তো নো ডাউট আপনারা দেখতে যান, আমি বলছি আপনাদের ভালো লাগবে। এবং হলে যাওয়া মানে হলে গিয়ে দেখা বেটার, বিকজ হলে যখন সিটি হাততালি পড়বে তখন কিন্তু ভাল লাগবে দেখতে। এবং আমি এখানে গেছিলাম, আমি অশোকা সিনেমাতে গেছিলাম, এবার সেখানে একটা প্রবলেম হচ্ছে সাবটাইটেল নেই। এবার জানি না এটা মানে হয়তো কোনো হলেই নেই, বাট সাবটাইটেল নেই, এবং সাউন্ডের জন্য আমার একটু বুঝতে প্রবলেম হচ্ছিলো। শুরুতে পাঞ্জাবি ডায়লগ কিছু আছে, সেইটা প্রবলেম হচ্ছিলো, এবং সাউন্ডের কোয়ালিটিটা একটু সেরকম, সেটা হয়তো হলেরই প্রবলেম, আমার একটু অসুবিধা হচ্ছিলো বুঝতে। বাট হলে কিন্তু এক্সপিরিয়েন্স ভালো হচ্ছে, সিঙ্গেল স্ক্রিন যেহেতু, লোকে চিল্লামিল্লি করছে, হাততালি দিচ্ছে, সেগুলো ভালো লেগেছে। এবং সব থেকে বেশি হাততালি অ্যাকচুয়ালি পড়েছে যখন মোদিজিকে প্রথম দেখিয়েছে, যে মোদিজি যখন শপথ নিচ্ছে ওইটা যখন দেখিয়েছে, সে তখন অ্যাকচুয়ালি সব থেকে বেশি হাততালি পড়েছে। এবং সেটা দেখে আমার মানে ভালো লাগলো, যে মানে স্টার এদের থেকে দেখে বেশি, পিএম কে দেখে বেশি হাততালি পড়েছে। এবং সেটা হয়তো শুধুমাত্র মোদিজি বলেই পসিবল মেবি। এবং আমি বলে যাচ্ছি, মানে আমি কিন্তু রাইট উইং আইডিওলজি থেকে বিলং করি না। আমি এগেন বললাম, পলিটিক্স নিয়ে অত নলেজ নেই, এবং যেটুকু নলেজ আছে, রাইট উইং পার্সন যেগুলো করে, যে এক্সট্রিমিস্ট বিহেভিয়ার করে, আমার পছন্দ নয়। বাট হ্যাঁ, নো ডাউট মোদিজি আমাদের দেশের পিএম, অ্যাজ এ পার্সন তাকে আমি রেসপেক্ট করি, ঠিক আছে। এবং তাই জন্য আমাদেরকে ভালো লাগলো তাকে দেখে হাততালি পড়ছে। আপনারা দেখতে যান হলে, ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড ডেফিনেটলি কমেন্ট করুন। কমেন্ট করে জানান আপনাদের ধুরন্ধর 2 কেমন লেগেছে, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে। দরকার হলে একবার চ্যানেলটা ভিজিট করে দেখুন, অন্যান্য ভিডিওসগুলো চেক আউট করুন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন।